তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলেকট্রিসিটি। এবার ইলেকট্রিসিটিকে বাংলায় বলে তড়িৎ। বেসিক্যালি আমরা এখানে কারেন্ট ইলেকট্রিসিটির কথা বলবো। তো এই ইলেকট্রিসিটি চ্যাপ্টারটাতে ফর্মালি আসার আগে না, এটা একটু লম্বা চ্যাপ্টার যেতে পারে, কারণ এটাতে অনেক কিছু আছে। আসলে এই চ্যাপ্টারের স্কোপে তোর কি কি আছে, আমরা কি কি ডিসকাস করব। দেখ, তোরা যে ইলেকট্রিসিটি বাড়িতে দেখিস, বাড়িতে তোরা ইলেকট্রিসিটি দেখিস, ইলেকট্রিসিটি আছে, ওর এফেক্ট আছে, তুই দেখছিস। হ্যাঁ, ইলেকট্রিসিটি তো দেখা যায় না। আমি বলছি ইলেকট্রিসিটির এফেক্ট দেখতে পাচ্ছিস তুই। ইলেকট্রিসিটির এফেক্ট, এখানে তোর লাইট জ্বলছে, ফ্যান চলছে, ল্যাপটপ চলছে। ইলেকট্রিসিটি এত আমরা ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছি, আমরা কখন বুঝতে পারি সেটা, যখন ইলেকট্রিসিটি বা লাইন চলে যায়, কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেল। তো ভাব, যদি পৃথিবীতে 3 দিন যদি কারেন্ট না থাকে, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে তোর যত রকমের ডিজিটাল ইকোসিস্টেম আছে সব কোল্যাপস করে যাবে। গুগলের কোনো মানে থাকবে না, ফেসবুকের কোনো মানে থাকবে না, বড় বড় টেকনোলজি কোম্পানির কোনো মানে থাকবে না, জিরো, কোনো ভ্যালু থাকবে না যদি তোর ইলেকট্রিসিটি না থাকে। ইলেকট্রিসিটি এট দ্য বিগ স্কেল এতটাই ফান্ডামেন্টাল আর এতখানি আমাদের একদম মানে পার্ট অফ ডেইলি লাইফ হয়ে গেছে। কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কি আমাদের, যেভাবে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি মানে ওই প্রোডাকশন প্ল্যান্টে, সেটা হচ্ছে বেসিক্যালি 70% সেটা কয়লা থেকে হয়। আর কয়লার আমাদের কাছে রিসোর্স আর খুব বেশি দিনের জন্য নেই। এর জন্য এখন অল্টারনেটিভ মোড অফ এনার্জি, অল্টারনেটিভ এনার্জির দিকে অনেক চিন্তা ভাবনা করা হচ্ছে। ওর জন্য একটা আলাদা চ্যাপ্টার আছে, আমরা ওটা ডেডিকেট করব। বাট এটার বলার এসেন্সটা হচ্ছে, এই চ্যাপ্টারটা পড়ার পর তোদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে। ইনফ্যাক্ট তোরা বাড়িতে যে তোদের ইকুইপমেন্ট গুলো আছে, সেগুলো তোরা হয়তো সার্কিট ডায়াগ্রাম নিজেরা বানাতে পারবি, বা তোর ধর সবার বাড়িতে ইলেকট্রিক মিটার আছে, মাসে 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 বিল আসে। তো বিলটা কত আসা উচিত সেটা অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেট করতে পারিস। অ্যাজ এ প্রজেক্ট মেবি এই চ্যাপ্টারটার একদম লাস্টে তোদেরকে দেব, যে ক্যালকুলেট কর মানে কতখানি ইলেকট্রিসিটি তোদের কনজিউম হয় পার মান্থ, মানে কত টাকা তোর কনজিউম হয়, একদম যা যা রেট আছে এখানে সব দেখে নিয়ে তোরা নিজেরা ক্যালকুলেট করতে পারবি। এরকম মাঝে মধ্যে হয়, তোরা হয়তো শুনেছিস যেরকম বেশি বিল চলে আসে বা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট চুরি করে, এরকম টাইপের কথাবার্তা শোনা গেছে অনেকবার। তো সেই সব জিনিস থেকে তোরা বাঁচতে পারিস যদি তোদের কাছে একটা বেসিক আইডিয়া থাকে যে না, আমি এতক্ষণ এই অ্যাপ্লায়েন্স গুলো চালাই, তো আমার বিল এর থেকে বেশি আসা উচিত না। তো এই সমস্ত কনসেপ্ট গুলো আমরা পড়বো এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা পড়ার পর একটা হালকা আইডিয়া তোরা পেয়ে যাবে ইলেকট্রিসিটি সম্বন্ধে। বোঝা গেছে? আর এর জন্য এই চ্যাপ্টারটার জন্য খুব ফান্ডামেন্টাল। আচ্ছা, প্রফেসর আইজ্যাক বারির ব্যাপারে আমি কথা বলবো ক্লাসের পরে। আগে আমি এটা একটু জাস্ট ইন্ট্রোডিউস করিয়ে নি, কারণ ওই ব্যাচেও হয়ে গেছে ইন্ট্রোডাকশন এটার। তো বেসিক্যালি সবচেয়ে আগে একদম অ্যাট দি ফার্স্ট ইনস্ট্যান্ট, ইলেকট্রিসিটির কারণটা কি কেউ বলতে পারবে? একদম বেসিক কারণটা ইলেকট্রিসিটি, কিসের জন্য ইলেকট্রিসিটি হয়? ফেনোমেননটা চার্জ। ভেরি গুড। তো ইলেকট্রিসিটির একদম ফান্ডামেন্টাল ব্যাকবোন হচ্ছে চার্জ। এবার এই যে চার্জের যে কনসেপ্টটা না, এই চার্জের কনসেপ্টটা কিন্তু তোর বহুদিন আগের থেকে আমাদের এখানে আছে। এই মোটামুটি ডেটিং ব্যাক টু 2000, একদম মনে হয় বিফোর ক্রাইস্ট। এই চার্জের আইডিয়াটা কিন্তু তখন থেকে প্রসিদ্ধ, বাট আমরা এই ফর্মে জানতাম না, যেই ফর্মে যে থমসন আবিষ্কার করে দিয়ে গেছেন। তো বেসিক্যালি আমরা জাস্ট এতটুকু জানতাম। তোরা নিশ্চয়ই স্কুলে এরকম টাইপের অনেক ঘাটাঘাটি করেছিস ঠান্ডার দিনে, মাফলার চুলের মধ্যে ঘষে নিয়ে কাগজের ইয়ের ওপরে, বা পেনটাকে মাথার উপরে ঘষে নিয়ে কিছু কাগজের পিসের ওপরে দিয়েছিস। সবাই নিশ্চয়ই করেছিস। হ্যাঁ, মাফলার দিয়ে কোনোদিন করিসনি? দাঁড়া, কারণ তোদের মাথায় ওরকম ক্রিয়েটিভ আইডিয়া আসেই না আজকাল। আমরা খুব ক্রিয়েটিভ জেনারেশনের ছিলাম। তো
বেসিক্যালি আমি দ্বারা একটা হালকা করে করে দেখানোর চেষ্টা করছি, দেখি হয় কিনা, কারণ এটা তোর চুলের গ্রিজিনেসের উপরও ডিপেন্ড করে খানিকটা। তো আমি কিছু কাগজের পিস এরকম করে আমি হাতের মুঠোয় আমি মানে হাতের সামনে রাখবো আর কি। ঠিক আছে, এই আমার হাতের মধ্যে কিছু কাগজের পিস আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে সেই ডিজিটাল পেনটা, একটু চুলের মধ্যে ঘষি এটা, বিকজ দিস ইজ প্লাস্টিক। তো আমি এটাকে চুলের মধ্যে ঘষছি। না 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 না, বলছি প্লাস্টিক আর উল দুটোই ইনসুলেটর। ঘষলাম, এবার দেখি রেসপন্স দিচ্ছে না। এই পেনটা দ্বারা পেন্সিল দিয়ে হয় কিনা একটু দেখি। হ্যাঁ, এই পেনটা ফলস খেয়ে গেল, খুব ভালো চার্জ হোল্ড করছে না। পেন্সিল হুর বেটা, আমার এক্সপেরিমেন্টে সবকটা ফেল করে যায় কেন রে? দাঁড়া 1 মিনিট, আজকে তো পড়েই ছাড়বো এটা, দাঁড়া। হবে না মানে? তবে যেটা আমরা করছি সেটা কিন্তু ঠিক ইলেকট্রিসিটি ফ্লো করছে না, এটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তোরা হয়তো জানিস নামটা, বা হয়তো আমি চুলে খুব বেশি শ্যাম্পু করি ওর জন্য হতে পারে। যারা স্নান টান করিস না এক ফোঁটা, 7 দিনে একবার করিস, তাদের হয়তো ভালো হবে। আমাদের বাড়িতে জলের অভাব নাই যে স্নান করব না, সে তো জানি জলের অভাব লাগে নাকি স্নান না করার জন্য। সুরভি তো নিশ্চয়ই 7-8 দিনে একবার স্নান করিস। এই দেখ হচ্ছে, এই দেখ উঠছিল, দাঁড়া। আরে তোরা নিজেরাও করে দেখতে পারিস। কিছুই দেখতে পাস না তাই? আচ্ছা ঠিক আছে, আমি এটার একটা আলাদা এক্সপেরিমেন্ট আমি ভালো করে ইউটিউবে করে ছাড়বো, কেমন? তোরা সেখান থেকে দেখে নিস। তো বেসিক্যালি পয়েন্টটা হচ্ছে, তোরা নিজেরাও করেছিস, তোরা নিজেরা জানিস যে কি করে ফুটফুট করে অ্যাট্রাক্ট হয়ে যায়। আসলে যে মেকানিজমটা কাজ করে সেটা হচ্ছে চার্জ ট্রান্সফার হয়। একটা জায়গায় এক্সেস চার্জ আছে, সেখান থেকে যেখানে চার্জ ডেফিসিয়েন্সি ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর এই ট্রান্সফারের প্রসেসটাতে তোর এই জিনিসগুলো অ্যাট্রাক্টেড হচ্ছে আর কি। তো এরকম বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টের দ্বারা এরকম কি জানা যায় যে চার্জ 2 ধরনের হয়। তো যেহেতু 2 ধরনের হয় আর তোর 2 রকমই এফেক্ট হয়, অ্যাট্রাকশন আর রিপালশন, তো মানুষ কি এটা নাম দিল, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। এটা অন্য কোনো নাম দিতে পারতো কিন্তু, বাট জাস্ট এরকম দেখলো যে জাস্ট বিহেভিয়ারটা আলাদা, আর কিছু না, এর জন্য নামটা পজিটিভ আর নেগেটিভ চার্জ হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? তো এটা তোরা জানিস। পরবর্তীকালে এই যে চার্জ, এই চার্জটাকে মানে আবিষ্কার করা হয় আর কি, যে পজিটিভ চার্জ প্রোটনের মধ্যে থাকে আর নেগেটিভ চার্জ ইলেকট্রনের মধ্যে থাকে। বাট আমরা এখন কি নিয়ে কনসার্ন? আমরা হচ্ছে চার্জের ফ্লোটাকে নিয়ে কনসার্ন। কারণ চার্জ যদি খেপে টুপে এখানে বসে থাকে, ভাই আমি যাব না কোথাও, কি করবি কর, তাহলে কিন্তু কোনোদিন তোরা এই ফ্যান চলতে দেখবি না সুইচ চালালে, যদি চার্জ এরকম হতো। তো অফকোর্স চার্জের যে ফ্লোটা, তার জন্য তোর কারেন্ট তৈরি হচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই যে কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা, সেটাতে আমরা জাস্ট ইন্টারেস্টেড যখন চার্জ মুভ করছে, এতটুকু ক্লিয়ার? চার্জ যখন দৌড়াদৌড়ি করছে তখন যে আমরা এফেক্ট গুলো দেখছি, সেইটা আমরা পড়বো এই কারেন্ট ইলেকট্রিসিটির আন্ডারে। বল এতটুকু ক্লিয়ার কিনা সবার? তো এবার চার্জকে যদি ফ্লো করতে হয়, দেখ চার্জ হাওয়ার মধ্যে চলতে পারে না, চার্জকে ফ্লো করতে গেলে একটা ফিক্সড পাথ লাগে। ওই যে ফিক্সড পাথটা, সেটাকে আমরা কি বলি? একটা সার্কিট। তো জেনারেলি একটা সার্কিটকে পুরো ক্লোজড থাকতে হয়, চার্জ
ভালো করে ফ্রিলি ফ্লো করার জন্য। জেনারেলি, আমি কিন্তু কথাটা জেনারেলি ব্যবহার করছি, আমি কিন্তু বলিনি এক ফোঁটা যে যদি খালি থাকে, যদি দুটো তারের মধ্যে স্পেস থাকে তাহলে কারেন্ট ফ্লো করবে না, আমি কিন্তু এরকম বলিনি। আমি জাস্ট এতটুকু বলেছি যে জেনারেলি কারেন্ট ফ্লো করার জন্য একটা ক্লোজড সার্কিট লাগে। তোদের আর সিলেবাসের চেয়ে বাইরে কিছু নেই, ঠিক আছে? তো এই যে ক্লোজড পাথে যে চার্জ ফ্লো করে, এই ফ্লোটাকে আমরা বলি কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট। তো তুই আগে বল, আমাকে জাস্ট এমনি বল যে কারেন্ট বলতে কি বুঝিস, জাস্ট ইংলিশ ওয়ার্ড কারেন্ট। না না, ফ্লো, ইয়েস, কারেন্ট মানে ফ্লো, ওয়াটার কারেন্ট আমরা বলতে পারি, বুঝতে পারছিস ব্যাপারটা? আবার যারা যারা বিজনেস মাইন্ডেড বা যারা 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 অনেক দিন সবজির দোকানে বসে কাটিয়েছে, তারা বলবে কারেন্ট মানে মালটা কারেন্ট দাদা। ওই ওই কারেন্ট না, কারেন্ট বলতে আমরা এখানে ফ্লো কে বোঝাচ্ছি। তো ইলেকট্রিক কারেন্ট মানে না ইলেকট্রিক চার্জের ফ্লো, ক্লিয়ার? তো ফ্লো যত বেশি হবে কারেন্টও তত বেশি হবে। তো আমরা কারেন্টের ডেফিনিশনটা আমরা এভাবে রাখি যে the charge passing through a unit area per unit time। একটা তোর ইউনিট ক্রস সেকশন এরিয়া আছে, এটা দিয়ে তোর যতগুলো চার্জ পাস করছে পার ইউনিট টাইম মানে পার সেকেন্ড ধরে নে, সেটাকে বলা হয় কারেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? আই হচ্ছে কারেন্টের রিপ্রেজেন্টেশন, কারেন্টকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এইখানেও দেখবি যে কোনো একটা অ্যাপ্লায়েন্স উঠিয়ে নে, ধর তুই চার্জারই উঠিয়ে নে, চার্জারে দেখবি দুটো মার্কিং থাকে, দেখবি 220 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার এরকম থাকে। কেউ লক্ষ্য করেছিস কোনোদিন? কি জানি লক্ষ্য করেছিস কিনা, কিন্তু যখন একটা মোবাইলের প্যাকেট উঠিয়ে নিবি, মোবাইলের প্যাকেট উঠিয়ে নিলেই তুই দেখবি যে চার্জারের যে রেটিংটা সেটা দেওয়া থাকবে। বা আমি একটা চার্জার খুলে নিই এখানে, সাপোজ আমি এই চার্জারটা খুলে নিলাম, এই দেখ এটার আউটপুট আর ইনপুট লেখা আছে। দেখ এখানে কেউ দেখতে পাচ্ছিস কেউ? দেখ এখানে তোর লেখা আছে ইনপুট ভোল্টেজ আর কারেন্ট, মানে আমি পড়ে শোনাচ্ছি। ইনপুট আছে 100 থেকে 240 ভোল্ট আর কারেন্ট আছে 0.5 অ্যাম্পিয়ার। মানে মেইন ইয়ে থেকে, মেইন যে চ্যানেল আছে সেটা থেকে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট এই চার্জারটায় ঢুকবে। আর এখান থেকে আউটপুট কত হবে, মানে মোবাইলটা কত কারেন্ট পাবে, মোবাইলটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবে। বোঝা গেছে ব্যাপারটা? এটা 1 বছরের উপরে হয়ে গেল লঞ্চ হয়েছিল, আর জাস্ট যে মুহূর্তে লঞ্চ হয়েছিল সেই মুহূর্তে ফোনটা কিনেছিলাম। 1 বছর হয়ে গেল ভাব, লকডাউনে কিনেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে স্যামসাং A31। কেউ আইফোন টাইফোন ভাবিস না, অত পয়সা নাই আমার কাছে। দেখো উনি মনে হয় আমার পার্সোনাল ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট। হলে তো ভালোই হতো। ও বাবা। আচ্ছা, তো কারেন্ট হচ্ছে তোর টোটাল চার্জ যত ফ্লো করছে একটা ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। বোঝা গেছে? কিউ আমরা চার্জকে দিয়ে রিপ্রেজেন্ট করি, চার্জ, আর টি আমরা টাইমকে দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা তোরা জানিস, একদম ফর্মাল রিপ্রেজেন্টেশন। এবার যেমন F ইজ ইকুয়াল টু এম এ আমরা ডেরাইভ করেছিলাম, F ইজ ইকুয়াল টু এম এ, নিউটন সেকেন্ড ল। এখানে আমরা ফোর্সের ইউনিট দিয়েছিলাম নিউটন, মাসের কেজি, অ্যাক্সেলারেশনে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানেও সেরকম ইউনিট থাকবে। তো কারেন্টের ইউনিট কি হয়? অ্যাম্পিয়ার্স, অ্যাম্পিয়ার্স বা এ, খালি এ দিয়ে রিপ্রেজেন্ট করে। চার্জের ইউনিট কি হয় কেউ বলতে পারবি? না 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 না, কুলম্ব।
ভোল্ট একদম আলাদা জিনিস, ভোল্ট মানে ভোল্টেজ, ওটা একদম আলাদা জিনিস, আমরা ওটাতে আসবো। বাট চার্জ হচ্ছে কুলম্ব দিয়ে রিপ্রেজেন্ট করে, এতখানি চার্জ। আমরা আসছি কুলম্বের কনসেপ্টে, আমরা ভালো করে আসছি, চাপ নিস না। আর টাইম হচ্ছে সেকেন্ড, বোঝা গেছে ব্যাপারটা? তার মানে যদি আমি বলি যে 0.5 অ্যাম্পিয়ার, যেটা তোরা হয়তো দেখলি যে এটা ইনপুট ভোল্টেজ ওই চার্জারটা, 0.5 অ্যাম্পিয়ার মানে কি? 0.5 কুলম্ব পাস করছে ইউনিট এরিয়াটা দিয়ে 1 সেকেন্ডে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? কারেন্ট যখন আসছে তখন এই রেটে আসছে, ঠিক আছে তো? এটা ঝটকা খেলে কি অবস্থা হবে? কিছুই না, এরকম লোক আছে যারা ঝটকা খেয়ে নিজের ইউটিউব চ্যানেল গ্রো করছে। আচ্ছা, তো বেশি, আচ্ছা দেখাবো, দেখাবো। একটা পাগল লোক আছে অ্যাকচুয়ালি, আমার খুবই ভালো লাগে লোকটাকে, খুবই শিক্ষিত লোক, ভীষণ এডুকেটেড, কানাডার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো যাকে, ও পুরো ক্যারিয়ারটাই সব খেয়ে খেয়ে তৈরি করলো। কেউ কেউ তো বলে লোকটা মরে না কেন, মেহেদি সাদাগার নাম। যাকে, তো বেসিক্যালি একটা জিনিস সবাই মনে রাখবি, এই যে আমরা কারেন্ট ফ্লোটা বলছি না, প্রোটনের জন্য কিন্তু কখনো কারেন্ট ফ্লো হয় না। কারেন্ট ফ্লো সবসময় কার জন্য হয়? ইলেকট্রনের জন্য। এটা একদম মাথায় ঢুকিয়ে রাখবি। কেন এরকম হয়? প্রোটন থাকে একদম সেন্টারে, ইলেকট্রন আশেপাশে ঘুরে বেড়ায়, বুঝতে পারছিস? এবার যেগুলো ইলেকট্রন ধর বহু দূরে আছে না, সেগুলো ইলেকট্রন হালকা একটু ধাক্কা পেলে ছাড়া পেয়ে যায়, এগুলোকে বলে ফ্রি ইলেকট্রন। তো কারেন্ট যে কন্ডাক্ট হচ্ছে প্রাইমারিলি কিন্তু এগুলোর জন্য হয়, বোঝা গেছে? তো কারেন্ট যাই হোক না কেন, কারেন্ট পজিটিভ হোক, কারেন্ট নেগেটিভ হোক, সব সময় কিন্তু ইলেকট্রনের জন্যই হয়। বোঝা গেছে ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমি? ওকে, ফাইন। তাহলে এবার আমরা যে ডিফাইন করলাম চার্জ, চার্জ মানে কি? মানে কতগুলো ইলেকট্রন আছে আর কি। তো কিছু নাম্বার অফ ইলেকট্রন মিলে 1 কুলম্ব হয়, বোঝা গেছে ব্যাপারটা? কুলম্ব হচ্ছে চার্জের ইউনিট। যেমন তোরা নিশ্চয়ই পড়ে এসেছিস 1 মোল, 1 মোল পড়ে এসেছিস না? 1 মোল এগ মানে কত? 6.23 ইনটু 10 টু দ্য পাওয়ার 023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টা এগ না? এতগুলা ডিম যদি কেউ পারতে থাকে, পুরো পৃথিবী ভরে যাবে 2-3টা লেয়ারে, এরকম আর কি, এতগুলো ডিম। তো 1 মোল ডিম মানে এত। ঠিক সেরকম তুই 1 মোল অ্যাটম দেখেছিস, 1 মোল মলিকিউলস দেখেছিস, ঠিক ওরকম 1 কুলম্ব চার্জ হয়। চার্জের একদম ফান্ডামেন্টাল যদি ইউনিট দেখিস, সেটা কিন্তু একটা ইলেকট্রন, ঠিক আছে? চার্জের সবচেয়ে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে একটা ইলেকট্রন। তো ইলেকট্রনের চার্জ কত থাকে? গুগল করে নে। হাট, কি? হ্যাঁ, ইনটু 10 টু দি পাওয়ার 23, মানে তোর আইডিয়া নেই কতগুলো ডিম। ইউ কান্ট গেট এনি আইডিয়া, কারণ তোরা কত শুনছিস ম্যাক্সিমাম টাকারই কথা। শোন না, 1 লাখ 2 লাখ দেখছিস, মেবি কেউ বড় লোক, কেউ 10 লাখ 15 লাখ দেখেছিস টাকা, তার বাইরে তোরা টাকা দেখিসনি। তো কারোর যদি নেট ওয়ার্থ হয় 2 লাখ কোটি টাকা, তোরা চিন্তাই করতে পারবি না যে 2 লাখ কোটি টাকা কত। চিন্তাই করার কথা তো দূরেই রাখ। ওটাই তো বললাম, চিন্তাই করতে পারবি না, চিন্তাই কি করবি? মানে ওটাই। তো বেসিক্যালি এই 1 মোল, এতখানি না 1 মোল, এতগুলো, এগুলো আমরা রিয়েল লাইফ অবজেক্টের সাথে একদমই ইউজ করি না, বুঝতে পারছিস তো? 1 মোল মুড়ি মানে, ক্যালকুলেট করবো একদিন, মনে রাখিস তো, 1 মোল মুড়ি কতখানি মুড়ি হবে আমরা ক্যালকুলেট করবো, ঠিক আছে? ডান। আই, আমার কাছে তো মুড়ি নাই, অ্যাটলিস্ট একটা বেসিক অ্যামাউন্টের মুড়ি লাগবে, একটা ওয়েইং মেশিন লাগবে। আর অনলাইনে না এক্সপেরিমেন্ট করে মজা নেই, বিশ্বাস কর, অনলাইনে এরকম করে অনলাইন ক্লাসে এক্সপেরিমেন্ট করে মজা নেই। কয় মাসের মধ্যেই তৈরি হচ্ছে, একটা সুন্দর দেখে জায়গা তৈরি হবে, চলে আসিস ওখানে, যারা আসতে চাস, ভালো করে এক্সপেরিমেন্টস করব। অ্যাড্রেস হলে বলবো।
আচ্ছা বলো না। হলে বলবো, বললাম না। এখানে দেখ, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা হচ্ছে একটা ইউনিট অফ ইলেকট্রন। 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলম জাস্ট একটা চার্জের ইউনিট, চার্জ মেজার করে। সবচেয়ে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে 1 ইলেকট্রন। আধা ইলেকট্রন কিন্তু কখনো সম্ভব না, এর থেকে কম চার্জ এক্সিস্ট করা কখনো সম্ভব না। বুঝতে পারছিস তোর ব্যাপারটা? চার্জ খালি ইলেকট্রনের মধ্যেই এভাবে এক্সিস্ট করতে পারে, ইলেকট্রন আর প্রোটনের মধ্যেই। তো এই যে এই চার্জটা যে তুই দেখছিস, এটা চার্জের ম্যাগনিটিউড আর কি। তো যদি একটা ইলেকট্রনের চার্জ এত কুলম্ব হয়, তাহলে 1 কুলম্ব কতগুলো ইলেকট্রন হবে কেউ বলতে পারবি? The 1/1 point একদম পাতি তোর ইউনিটারি মেথড, তাই তো? এতগুলো ইলেকট্রনে তোর 1 কুলম্ব। তো 1/1.6 ক্যালকুলেট কর। 1/1.6 6.25, তাই তো? তাহলে 6.25 ইন্টু 10 টু দা পাওয়ার কত হচ্ছে? এখানে 9 ছিল, 18 হচ্ছে। ঠিক আছে? তো এতগুলো ইলেকট্রনে তোর 1 কুলম্ব হচ্ছে। এতগুলো ইলেকট্রন মানে কত? দেখ, এতগুলো ইলেকট্রনে তোর 1 কুলম্ব হচ্ছে, মাত্র 1 কুলম্ব হচ্ছে। তো বেসিক্যালি যেহেতু এটাকে ইন্টারন্যাশনাল সিস্টেমে দেখিস, কি হবে? 1000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 6250 ট্রিলিয়ন ইলেকট্রন মিলে 1 কুলম্ব চার্জ দিচ্ছে মাত্র। বুঝতে পারছিস? তাহলে যদি 1 অ্যাম্পিয়ার যদি তুই বলিস না, কোথা দিয়ে তুই বলছিস যে 1 অ্যাম্পিয়ার চার্জ, মানে তোর 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করছে, তার মানে কি 6250 ট্রিলিয়নটা ইলেকট্রন 1 সেকেন্ডে পার করছে একটা ইউনিট ক্রস সেকশন এরিয়া। বোঝা গেছে ব্যাপারটা? চার্জেরও কি কোনো মানে যেরকম আমরা লিখলাম অ্যাম্পিয়ার, মানে যেটা কারেন্টের আছে I = চার্জের কুলম্ব, এই যে চার্জের কুলম্ব ইউনিট না, মানে বলছি এক্সপ্রেশন যেরকম I আছে, কিন্তু এটা পোটেনশিয়ালের টার্মসে। ওটার জন্য আমরা আলাদা একটা কনসেপ্ট শিখবো, এখন না, একটু পরে, কেমন? এখন আমরা জাস্ট একদম ফান্ডামেন্টাল নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করছি। তো এতদূর সবার ক্লিয়ার? বুঝতে পেরেছিস তো আয়ুষ্মান? আচ্ছা, এইবার আসি তোর চার্জের ফ্লোটাকে নিয়ে। এবার এই যে চার্জ ফ্লো করছে না, এটা আমি কি বললাম? একটা সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করছে, ঠিক আছে? তো চার্জ ফ্লো করছে মানে কারেন্ট বইছে। তাহলে ইলেকট্রিক কারেন্ট সাপোজ আমি বলছি এই ডাইরেকশনে যাচ্ছে, এরকম করে গোল করে ঘুরছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টে যা ডাইরেকশন সব সময় মনে রাখবি, চার্জের কিন্তু ডাইরেকশনটা তার অপোজিট, মানে ইলেকট্রন তার অপোজিট দিকে ফ্লো করছে। যদি কারেন্টের ডাইরেকশনটা এরকম হয়, ইলেকট্রন তার উল্টা দিকে ফ্লো করছে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? এই জিনিসটাকে মাথায় রাখবি। কারোর মনে কোনো প্রশ্ন আছে যে কেন এরকম হচ্ছে? এনিওয়ান? হালকা হালকা তো মনে হতেই পারে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কনভেনশন। দেখ, ইলেকট্রন কবে আবিষ্কার করা হয়েছে? হার্ডলি 200-250 বছর আগে, জে থমসন। মনে আছে? মনে আছে তো? হ্যাঁ, ওই অ্যারাউন্ড, তার মানে 200-250 বছরই হলো, তাই তো? কিন্তু ইলেকট্রিসিটি নিয়ে কিন্তু ঘাটাঘাটি তার থেকে অনেক দিন আগের থেকে চলছে। তার মানে আমরা ইলেকট্রিসিটি নিয়ে যে কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স গুলো যে আছে, বা যেগুলো কম্পিউটেশনাল অ্যাসপেক্টস গুলো, ওটাকে টেকনোলজিতে ব্যবহার করা, ওটা কিন্তু আমরা অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছি।
তো আমরা কি মেনেছিলাম যে পজিটিভ চার্জের ফ্লোয়ের ডাইরেকশনটাকে আমরা কারেন্টের ফ্লোয়ের ডাইরেকশন মেনে নিই, কিন্তু পরকালে দেখা গেল যে চার্জ কন্ডাক্ট করে ইলেকট্রন, যে নেগেটিভলি চার্জ পার্টিকেল সেগুলো। বোঝা গেছে? এর জন্য আমাদের কনভেনশনটা একটু উল্টা আছে, আর কিছু না। বোঝা গেছে? সো যখনই আমরা বলবো যে কারেন্ট ফ্লো করছে, তোরা ব্যাস আর কিছু ভাবতে হবে না তোদের, তোরা জাস্ট কারেন্ট ফ্লোটাকেই মেনে নিবি, দেখে নিবি এখন। ঠিক আছে? তো তোদেরকে বারবার ইলেকট্রন ফ্লো করছে এটা দেখতে হবে না। ইটস নট নেসেসারি ফর, মানে এই জিনিসটা দেখার কোনো দরকারই নেই কোনো প্রবলেম সলভ করার জন্য। এটা ছাড়া ইজিলি সব প্রবলেম সলভ হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা একদম মানে এলিমেন্টারি লেভেলে আমরা দেখলাম যে চার্জ ফ্লো করে, তাই তোর কারেন্ট, তাই আমরা বলি যে কারেন্ট এক্সিস্ট করে। যদি প্র্যাকটিক্যালি দেখিস ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি কমপ্লিকেটেড। ঠিক আছে? একটা জিনিস আছে যেটাকে বলা হয় ড্রিফট। এই ড্রিফট বলে একটা জিনিস আছে, এই ড্রিফটের জন্যই কিন্তু তোর কারেন্টটা তৈরি হয় আর কি। তো যদি ইলেকট্রনের ফ্লোয়ের কথা বলিস, তাহলে ইলেকট্রন কিন্তু খুব আস্তে আস্তে ফ্লো করে। ক্লাস 12 এর উপরে পুরো ক্যালকুলেশন করা আছে আর কি, যে ইলেকট্রন কি করে ফ্লো করে, বাট খুব স্লো ফ্লো করে হচ্ছে ইলেকট্রন। কিন্তু যখনই আমরা কারেন্ট ফ্লোর কথা বলি, তুই তো দেখছিস সুইচ অন করার সাথে সাথে লাইট ফ্যান তোর জ্বলে যাচ্ছে। কোনোদিনও এরকম হচ্ছে কি যে সুইচ অন করলি, ইলেকট্রন বলছে ভাই আজকে একটু ল্যাদ লাগছে, আজকে একটু এই দোকান থেকে চা খাই যাবো, আর তারপরে ফ্যানটার কাছে যাবো, চলতে তো হবেই? কোনোদিন এরকম হয় না। তো একটা মানে যতটা সিম্পল তোরা ভাবছিস সেই কারেন্টের ফেনোমেননটা, অতটা কিন্তু সিম্পল না। আমার পয়েন্টটা এটাই ছিল। ফেনোমেননটা কি সেটা এখন মেবি আমাদের ক্লাস 10 এর স্কোপের বাইরে। বোঝা গেছে? বাট জাস্ট এতটুকু মনে রাখ যে একটা তোর সিস্টেম আছে, ওটাকে বলা হয় ড্রিফট। ওই ড্রিফটের জন্যই তোর কারেন্ট ইলেকট্রিসিটিটা ফ্লো হচ্ছে। বাট এনিওয়ে এটা জাস্ট আমি এক্সট্রা একটু শর্টলি ডিসকাস করো না। আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সট্রা ইনফরমেশন তোর এটা দিলাম, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একদম কোনো রিলেশন নেই কিছু। আচ্ছা, ড্রিফটের যদি তোরা কনসেপ্টই চাস, তাহলে আমি এর আগে আরেকটা জিনিস ডিসকাস করতে চাই, যেটা নাম হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এটা একটা কনসেপ্ট, পোটেনশিয়াল ডিফারেন্স। এগুলো কিছু টার্মিনোলজিস যেগুলো আমাদেরকে একদম ইকুইপ করে দেবে চ্যাপ্টারটাকে গোটাটা ভালো করে কমপ্লিট করা। তো দেখ কারেন্ট তো এমনি ফ্লো করবে না, তাই তো? তুই যদি এক গ্লাস জল নিস, এক গ্লাস জল যদি নিয়ে হাতে রাখিস, কোনো কারেন্ট দেখতে পারবি? কিন্তু কখন কারেন্ট দেখবি? যদি জলটাকে একটা স্ল্যান্টেড পাইপের মধ্যে ঢেলে দিস, তাই নয় কি? তো বেসিক্যালি তোর যে জল যে ফ্লো করছে, এই অ্যানালজিটাকে ব্যবহার করার চেষ্টা কর। জল যে ফ্লো করছে, একটা ডিফারেন্স আছে পোটেনশিয়ালের, ওর জন্য না? আজকে এই পেন্সিলটা আছে, আমি এই পেন্সিলটাকে এখান থেকে এখানে তুলে আনলাম, এর মধ্যে একটা এনার্জি স্টোর হয়ে গেল। আমি যখন এটাকে ছেড়ে দিই, এটা কিন্তু পড়ে যায়। বুঝতে পারছিস ব্যাপারটা? এটা ছেড়ে দিলে পড়ে গেল। কেন এটা পড়লো? কারণ এই দুটো হাইটের মধ্যে একটা এনার্জির ডিফারেন্স আছে, একটা পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স আছে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? তো এই যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা না থাকে, তাহলে কিন্তু কিছু ফ্লো করা সম্ভব না। কিছু একটা ডেফিসিয়েন্সি থাকতে হবে যার জন্য ফ্লো করবে কারেন্টটা, তাই নয় কি? তাই তো? তুই যদি একটা তারকে নিয়ে এভাবে আটকে দিস, তাহলে কিন্তু তোর কারেন্ট কোনো ফ্লো করবে না। কিন্তু কারেন্ট কখন ফ্লো করবে? যখন একটা সেল লাগিয়ে দিবি, একটা ব্যাটারি লাগিয়ে দিবি। বোঝা গেছে? আদারওয়াইজ কিন্তু তোর কারেন্ট ফ্লো করবে না। দিস ইজ ভেরি সিম্পল, যে তোকে কারেন্টটাকে ফ্লো করানোর জন্য একটা পুশ ক্রিয়েট করার কাউকে রাখতে হবে, তাই তো? এই যে পুশটার পেছনে যে রিজন, দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। এই পোটেনশিয়াল ডিফারেন্সই হচ্ছে কারেন্টকে ফ্লো করার
রাস্তা তৈরি করে দেয়। এই যেমন যেমন এই পেন্সিলটা পড়ছে কেন? কারণ এই পেন্সিলটা নিজের পোটেনশিয়াল এনার্জিটাকে কমাতে চায়। এটা একটা এনার্জির রেসপেক্টে তোর এটা একটা এক্সপ্লেনেশন, যে এই পেন্সিলটা নিজের পোটেনশিয়াল এনার্জিকে কমাতে চায়, তাই এটা পড়ছে। ঠিক ওরকম কারেন্টের ক্ষেত্রে পোটেনশিয়ালটা যে তৈরি হচ্ছে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, সেটাকে মিটানোর জন্য কিন্তু ইলেকট্রন ফ্লো করে, সেটাকে মিটানোর জন্য কিন্তু কারেন্ট ফ্লো হয়। বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা গেছে? তো দেখবি একটা ব্যাটারি কিন্তু লাইফ থাকে, একটা যে কোনো একটা সেলের বা ব্যাটারি লাইফ থাকে। ধর কোনো একটা ব্যাটারি 3-4 মাস চলে, এই যে আমার ল্যাপটপের মাউসটা আছে, এটার ব্যাটারি অলমোস্ট 3 থেকে 4 মাস চলে। তো কেন এরকম হয় যে ভাই ইলেকট্রন তো কোথাও বেরিয়ে যাচ্ছে না, কিন্তু এরকম কেন হয় যে এটা কাজ করা বন্ধ হয়ে গেল? কেন হয় কেউ বলতে পারবি? না, ইলেকট্রন কনজিউম হয়ে গেল কথাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট না, এটা অনেকজন ইউজ করে। কি বলছিলিস রিচিক? তার মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কম হয়ে গেল। পোটেনশিয়াল ডিফারেন্সটা কমতে কমতে জিরো হয়ে গেল। এই অ্যানালজিটা কেমন করে বুঝবি? দেখ, এই ফেমাস এক্সপেরিমেন্টটা নিশ্চয়ই তোরা পড়েছিস, আমরা নিজেরাও করতে পারবো। অ্যাকচুয়ালি অনেক এক্সপেরিমেন্টস আমরা করতে পারবো বসে। আমাকে এখন বসে বসে খালি ইউটিউবের জন্য এক্সপেরিমেন্টস করতে হয়, তোদের জন্য তো করতেই পারি না। তো এখানে ভাই কেউ এখানে আছিস যারা টাকলা? টাক মাথার কেউ আছিস এখানে? তন্দ্রিমা, আচ্ছা ঠিক আছে। টাক মাথা দিয়েও এক্সপেরিমেন্ট হয় সুন্দর ফিজিক্স। আমি কালকে আমি চুল বেরিয়েছে, বুঝলি আমার চুল আছে, তুই দেখ কোন নাই যা, আমার বেশি আছে। আচ্ছা ঠিক আছে, আমি একদিন টাকলা হয়ে আসবো, তারপরে আমি এক্সপেরিমেন্ট করব। শান্তি তোদের? তো এবার সাপোজ এইখানে আমি কি করলাম, এখানে আমি একটা স্টপার দিয়ে দিলাম, আর এই বালতিটাতে আমি পুরো জল ভরে দিলাম। এই বালতিটাতে আমি কি করলাম, পুরো জল ভরে দিলাম এত অবধি। তো আমি যখন স্টপারটা খুলে দিব তখন কিন্তু জল এদিকে ধুর করে আসতে থাকবে, কিন্তু যেই মুহূর্তে এদের দুটো লেভেলটা সেম হয়ে যাবে, তখন কিন্তু এখানে আর কোনো জল ফ্লো করবে না। তার মানে এমন না যে জল কোথাও কনজিউম হয়ে যাচ্ছে বা জল কোথাও তোর নষ্ট হয়ে গেল, এরকম কিন্তু না। কোয়ান্টিটি কিন্তু জলের সেম আছে, খালি এদের মধ্যে আর কোনো প্রেসার ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই যেটার জন্য ওরা ফ্লো করতে পারবে। বুঝতে পারছিস ব্যাপারটা? এই সেম জিনিসটা কিন্তু, এই সেম অ্যানালজিটা কিন্তু তুই কারেন্টেও লাগাতে পারিস। যে কি, একটা তোর পোটেনশিয়াল ডিফারেন্সের একটা সোর্স থাকে এখানে, সে কি করে কারেন্ট ফ্লো করায়। ঠিক আছে? পজিটিভ মানে তোর বেশি চার্জ আছে, বেশি পজিটিভ চার্জ আছে। নেগেটিভ মানে কোনো পজিটিভ চার্জ নাই, চার্জের ডেফিসিয়েন্সি আছে। সেই ডেফিসিয়েন্সিটা পূরণ করার জন্য কিন্তু এটা কম হতে থাকে। বোঝা গেছে ব্যাপারটা? পোটেনশিয়াল ডিফারেন্সের কনসেপ্টটা গল্পের মতো ক্লিয়ার তোদের? হ্যাঁ, চার্জ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে। যখন আমি এটা বলছি আমাকে বুঝতে হবে যে ইলেকট্রন এখান থেকে এখানে ফ্লো করে। বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু কারেন্ট হচ্ছে, কারেন্টের ডাইরেকশনটা আমি বললাম তোর উল্টা দিকে, তাই কারেন্ট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ ডাইরেকশনে ফ্লো করে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? কারণ নেগেটিভ মানে কি, এখানে এক্সেস ইলেকট্রন আছে। পজিটিভ মানে কি, এখানে ইলেকট্রন নেই। যেমন তোরা হয়তো পড়েছিস, ক্যাটায়ন অ্যানায়ন পড়েছিস কিনা আমি জানি না, ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এই টাইপের জিনিসপত্র পড়েছিস কিনা জানি না। তো এখানে ক্যালসিয়াম 2+ মানে কি, দুটো ইলেকট্রন কম এখানে, এর জন্যই তো পজিটিভ চার্জ হচ্ছে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস কি বলতে চাচ্ছি আমি?
আর সেই জায়গায় তোর কাছে আছে Cl মাইনাস। ক্লোরিন মাইনাস মানে কি, এর নর্মাল যা শেলে যতগুলো তোর ইলেকট্রন থাকে ওর থেকে একটা বেশি ইলেকট্রন আছে ক্লোরিনের আউটার মোস্ট শেলে। ঢুকছে মগজে ব্যাপারটা? তো বেসিক্যালি এই যে NaCl যে কমন সল্ট তোরা যে খাস, টাটা সল্ট কে কে খাইছিস? আমি তো Na+Cl মাইনাস ফর্মে থাকে, জলে এটা দেওয়ার সাথে সাথে এই বন্ডটা ব্রেক হয়ে যায়। সোডিয়াম এর একটা ইলেকট্রন কম থাকে, ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি থাকে। এবারে দুজন দুজনকে বলছে যে ভাই এই এই যে ক্লোরিনের একে একটা ইলেকট্রন ছাড়তে হবে আর সোডিয়ামকে একটা ইলেকট্রন নিতে হবে। তো বলছে ভাই বিজনেস, ভাই দিস ইজ বিজনেস। তো ভাই তোর ইলেকট্রন বেশি আছে, সোডিয়াম বলছে ক্লোরিনকে গিয়ে ভাই তোর ইলেকট্রন তো বেশি আছে আর আমার তো কম আছে ভাই, তোকে নিতে হবে ভাই, আমাকেও নিতে হবে। তো ভাই বন্ড করে নি না ভাই, প্যাক্ট। চল প্যাক্ট হয়ে গেল, তোরা লবণ খাচ্ছিস। বুঝে গেছিস ব্যাপারটা? ইলেকট্রনের পার্সপেক্টিভে দেখলে গল্পটা একদম আলাদা, কিন্তু আমরা সবসময় ইলেকট্রন 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 করবো না ফিজিক্স, আমাদের দরকারই নেই সেটা। এটা জাস্ট কনসেপচুয়াল লেভেলে বোঝার জন্য, আর কিছু না। বাকি চার্জ মানে তোর চার্জ যেটা বলে, চার্জ বা কারেন্ট সবসময় ফ্লো করে পজিটিভ থেকে নেগেটিভ, এটুকু বোঝা গেছে? ঠিক আছে, চার্জ পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে সবসময়, পজিটিভ মানে বেশি থেকে কমে চার্জ ফ্লো করে। আচ্ছা, তোমার এই যে এতক্ষণ ধরে যে আমি বললাম পোটেনশিয়াল ডিফারেন্স পোটেনশিয়াল ডিফারেন্স পোটেনশিয়াল ডিফারেন্স, এটা আমি বললাম যে একটা ব্যাটারি বা একটা সেল দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি করা হয়, এত কিছু বললাম, কিন্তু এখনো কিন্তু আমি বলিনি যে পোটেনশিয়াল ডিফারেন্স আসলে জিনিসটা কি। এই পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স সবসময় দুটো পয়েন্টের মধ্যে হয়, এই ব্যাটারির ক্ষেত্রে এই দুটো পয়েন্টের মধ্যে। তো যে কোনো দুটো পয়েন্ট আছে, সাপোজ এ আর বি, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি কি করে ডিফাইন করব? এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে একটা ইলেকট্রনকে বা তোরা ইলেকট্রন আসলে ক্লাস 12 এ ব্যবহার করা হয় টার্মটা, এখানে খুব বেশি ব্যবহার করে না, তোরা চার্জ ইউজ কর। একটা চার্জকে তোর পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আনতে যতটা ওয়ার্ক করতে হয়, জাস্ট এটা কেমন করে রিলেট করবি? এই যে এই পেনটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঠাতে একটা ওয়ার্ক করতে হচ্ছে আমাকে, তাই তো? যদি আমি এটা এইচ তুলি তাহলে আমি ওয়ার্ক ডান কত হচ্ছে আমার mgh, সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে যাচ্ছে। বা আমরা বলি এই দুটো হাইটে মানে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা mgh, আমরা এভাবে বলি, তাই তো? ঠিক ওরকম ইলেকট্রিসিটির ক্ষেত্রেও দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স হয়। আরে বাবা দুটোই যদি পয়েন্ট না থাকে আমি কি করে ডিফারেন্স বার করব? এই আমার পকেটে 500 টাকা আছে, বলতো কত ডিফারেন্স? আরে কার সঙ্গে ডিফারেন্স, কিসের সাথে ডিফারেন্স? এরকম পোটেনশিয়াল ডিফারেন্স সবসময় দুটো পয়েন্টের মধ্যে ডিফাইন্ড হয়। তো দুটো পয়েন্টের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চার্জকে নিয়ে যেতে যতটা ওয়ার্ক ডান করতে হয় সেটাকেই বলে পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে? না 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 না, আমি তোর ওটাতে আসছি, ওটা আমি বলতে চাচ্ছিলাম না, বাট আমি ওটা তোর আসছি। পোটেনশিয়াল ডিফারেন্স মানে এটুকু মনে রাখ খালি, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। মানে ধর 1 কুলম্ব চার্জকে আনতে তোর কতখানি ওয়ার্ক ডান করতে হচ্ছে। যদি 1 কুলম্ব চার্জকে এই এ থেকে বি পয়েন্টে আনতে যদি 5 জুল ওয়ার্ক করতে হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে 5 ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্সের তোর সিম্বল হচ্ছে ভোল্ট। ওয়ার্ক ডানকে আমি ডাব্লিউ বলি, চার্জকে কিউ বলি। তো রিচিক বুঝতে পারছিস তোর চার্জেরই ফর্মুলা এটা? এটা ঠিক চার্জের ফর্মুলা না যে তুই বলিস, আসলে চার্জ তো একটা কনসেপ্ট, চার্জের ফর্মুলা মানে তুই মাসের ফর্মুলা কি জিজ্ঞাসা করছিস? এটার কোনো ফর্মুলা হয় না, এটাকে ব্যবহার করা যায় বিভিন্ন ফর্মুলাতে। হ্যাঁ আরে বাবা কিউ ইজ ইকুয়াল টু এন, এটা কি? ইলেকট্রন হচ্ছে মানে ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। এবার একটা সিস্টেমে ধর এনটা ইলেকট্রন আছে, তো এনটা ইলেকট্রনের চার্জই টোটাল চার্জ হবে।
আরে যেমন তোর একটা আলু আছে, একটা আলু 100 গ্রামের, 10টা আলু নিস 1 কেজি হয়। তো কি কি বলবি তুই? আলুর ওয়েট বা আলুর মাস অফ আলু ইকুয়াল টু n হচ্ছে নাম্বার অফ আলু ইনটু মাস অফ 1 আলু। বুঝছিস? এটা কোনো রকেট সায়েন্স হলো বল? এটা খালি দেখতে বড় বড়, কিছুই নাই ভেতরে এখানে। আচ্ছা, এই ফর্মুলাটা সবাই বুঝতে পেরেছিস? সবাই? তাহলে একটা কোয়েশ্চেন কর তো চট করে, সবাই একটা কোয়েশ্চেন কর আর আমাকে আনসার বলবি। হাউ মাচ ওয়ার্ক ইজ ডান in moving a charge of 2 coulomb across 2 points having a potential difference 12 volt? করতো পোটেনশিয়াল ডিফারেন্স 12 ভোল্ট। হ্যাঁ, দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 12 ভোল্ট। 24 জুল। আচ্ছা, আর কে কে আনসার বার করছিস? সবার বের হয়েছে এটা? সবার এটা বের হয়েছে? হ্যাঁ, 24 ভোল্ট। আচ্ছা, অনন্যা? গুড। এটা একদম গোবর মার্কা একটা প্রবলেম। তো এখানে এটাকে আগে ভালো করে দেখবি যে এ থেকে বি তে একটা চার্জকে নিয়ে যাচ্ছে, কত কুলম্বের? 2 কুলম্বের চার্জ। দুটো পয়েন্টের মধ্যে 12 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অলরেডি বলে দিয়েছে। তাহলে কতখানি আমাকে কাজ করতে হবে? তো ওয়ার্ক ডান সিম্পলি ভি কিউ হবে। তো পোটেনশিয়াল ডিফারেন্স 12 ভোল্ট, চার্জ 2 কুলম্ব। ইউনিট গুলোকে খেয়াল রাখবি, 24 জুলস হবে। তাহলে ইউনিট গুলোকে খেয়াল রেখে আমি কি বলতে পারি যে 1 ভোল্ট is equal to 1 joule per coulomb, বা আমি এরকম বলতে পারি না? 1 joule per coulomb বলতে পারি না আমি? ঠিক আমি সেভাবে বলতে পারি না যে তোর এখানে 1 অ্যাম্পিয়ার is equal to 1 coulomb per second, এরকম করে বলতে পারি না আমি এই ফর্মুলাটা থেকে? বলতে পারি তো? আচ্ছা, ঠিক আছে, এইবার আসি জাস্ট ইউনিটটা আমি এখানে 1 অ্যাম্পিয়ারে লিখতে পারি না 1 কুলম্ব পার সেকেন্ড, কারণ কারেন্ট মানেই হচ্ছে চার্জ বাই টাইম। ওটাই বলছিলাম। তো বেসিক্যালি এবার রিচিক আমার কাছে একটা পয়েন্ট তুলে আনলো, স্যার ইনফিনিটি থেকে আনা যাবে না? তো রিচিক কোথাও পড়ছিস এসব হাবিজাবি জিনিস? আমি জানি, নাহলে এটা মাথায় আসবে না। সো বেসিক্যালি আমি এতক্ষণ কিন্তু একটা টার্ম বলছিলাম পোটেনশিয়াল ডিফারেন্স। আমি কিন্তু এটা বলিনি যে পোটেনশিয়াল কি। তো পোটেনশিয়াল কি, এবার আমি যদি বলি একটা পয়েন্টের পোটেনশিয়াল কি, যেমন আমার এক পকেটে 500 টাকা আছে, আরেক পকেটে 300 টাকা আছে, তাহলে কতখানি টাকার ডিফারেন্স? 200 টাকা। কিন্তু এক পকেটে কত টাকা? 500 টাকা। ঠিক সেরকম দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সই এমন একটা টার্ম যেটা আমাদের কাছে কাজের, আর আমাদের কাছে কিন্তু কিচ্ছু কাজের না। যেমন এই পয়েন্টের থেকে এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স তুই বলছিস mgh, বুঝতে পারছিস? কিন্তু এই পয়েন্টের পোটেনশিয়াল তুই যে কোনো কিছু নিতে পারিস, ওটা প্লাস mgh করলে এই পয়েন্টের পোটেনশিয়াল আসবে। তো পোটেনশিয়াল টার্মটা না নিজের মধ্যে একটা অ্যাবসলিউট কোয়ান্টিটি না, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা তোর অ্যাবসলিউট, পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? এটা ঠিক এরকম, আমার এক পকেটে যদি 1000 টাকা থাকে আর এক পকেটে 800 টাকা থাকে, তাহলে আমার দু পকেটে টাকার ডিফারেন্স 200 টাকা। আমার পকেটে যদি 100 টাকা থাকে, এক পকেটে যদি 300 টাকা থাকে, তাহলে আমার ডিফারেন্স তোর মানে 200 টাকাই হচ্ছে। কিন্তু আমার কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু আমাকে বলছে না যে আমার ইন্ডিভিজুয়াল পকেটে কত টাকা আছে। বুঝতে পারছিস? আর নাহি এটা ম্যাটার করে।
এক পকেটে 1,00,000 টাকা, এক পকেটে 1,02,000 টাকা থাকলেও ডিফারেন্স কিন্তু 200 টাকাই হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমি এখানে কনসার্নড দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স টার্মটাই আমার কাছে রেলেভেন্ট। বাট যদি আমি বলি যে পোটেনশিয়াল কি একটা পয়েন্টে, তো এরকম বলা হয় যে একটা চার্জকে ইনফিনিটি থেকে একটা পয়েন্টে আনতে যতটা ওয়ার্ক করতে হয়, আর পোটেনশিয়াল ডিফারেন্স বি পয়েন্টে কি হবে, ইনফিনিটি থেকে বি পয়েন্টে আনতে যতটা ওয়ার্ক করতে হয়। আমরা তো চাপ না খেয়ে সিম্পলি এ আর বি এর মধ্যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ডিফাইন করি। So potential difference key between 2 points A and B. So potential difference between A and B is the amount of work that is needed to be done in order to bring a unit charge from A to B. বোঝা গেছে? বল। বলছিলাম মানে স্যার আমাদের বাইরে যেটা মানে কারেন্ট আসতেছে সেটা তো অনেক দূর থেকে আসতেছে, একদম কলকাতা অনেক দূর থেকে আসতেছে, তাহলে স্যার এখানে মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কোন দুটো পয়েন্টের মাঝখানে কাউন্ট করা হবে? না দেখ এখানে পোটেনশিয়াল বলি হ্যাঁ ঠিক আছে, এই কোশ্চেনটা মাথায় আসবে। এইবার আমি এইখানে একটা জিনিস ইন্ট্রোডিউস করতে চাই। আমরা যে বাড়িতে কারেন্টটা রিসিভ করি সেটার নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? অল্টারনেটিং কারেন্ট যে তোর ফ্লো হয় আর কি, এটা তোর অনেক মানে এটা একটু কমপ্লিকেটেড, এটা একদম ক্লাস 12 এর একটা সাবজেক্ট। কিন্তু তুই যদি বলিস যে এইখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কিসের মধ্যে, আমি একটা হালকা ইনসাইট দিয়ে দিতে পারি। এই যে তোর প্লাগ দেখেছিস না, এরকম প্লাগ দেখেছিস এরকম, এইখানে এইটা হচ্ছে রেড, মানে একটা তোর দেখবি রেড কালারের ওয়্যার হয়, একটা দেখবি ব্ল্যাক কালারের তার হয়, দেখবি যে কোনো জায়গায়। এই যখন তুই কানেকশন কোথাও দেখতে যাবি ওয়্যারিং, একটা দেখবি লাল রঙের তার আছে, একটা ব্ল্যাক রঙের তার আছে, আরেকটা গ্রিন রঙের তার থাকে, তিনটা একসঙ্গে থাকে। লক্ষ্য করে দেখিস কোথাও যদি দেখতে পাস। তো এই একটা তার থাকে, মানে তোর যদি তুই কানেকশন যদি তুই দেখিস এরকম তিনটা তার দেখবি, প্রতিটা পোল দিয়ে পাস হয় এরকম মিনিমাম 3টা তার। বুঝতে পারছিস? হ্যাঁ এই তো গ্রিন কালারেরটা, তো 3টা তার বেসিক্যালি পাস হয়। তো বেসিক্যালি একটা তারকে বলা হয় লাইভ ওয়্যার, আরেকটা তারকে বলা হয় নিউট্রাল ওয়্যার, আরেকটাকে বলা হয় গ্রাউন্ড ওয়্যার। তো লাইভ আর গ্রাউন্ড ওয়্যারটাকে আর্থিং, হ্যাঁ গ্রাউন্ড ওয়্যারটা হচ্ছে আর্থিং, এক্স্যাক্টলি। তো লাইভ আর যে নিউট্রাল আছে না, তার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আমাদের যেটা আমরা পাই 220 ভোল্ট। তাও 220 ভোল্টটাকে এটাকে বলা হয় আরএমএস ভোল্টেজ। এটা তো অ্যাবসলিউট ভোল্টেজ না, কারণ অল্টারনেটিং ভোল্টেজে ভোল্টেজটা বদলাতে থাকে সব সময়, এটা আমাদের এখন কনসেপ্ট না। বাট যদি ওভাবে দেখিস তাহলে 220 ভোল্ট হচ্ছে এই দুটো টার্মিনালের মধ্যে ডিফারেন্স। বোঝা গেছে ব্যাপারটা আয়ুষ্মান? হ্যাঁ স্যার, কোন ওয়্যার? একটা তো গ্রাউন্ড ওয়্যার আর একটা লালটা কি করে? লালটা হচ্ছে লাইভ ওয়্যার বলে এটাকে, লাইভ ওয়্যার। দুটোর মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স। হ্যাঁ লাইভ আর গ্রাউন্ড না, কিন্তু লাইভ আর হচ্ছে তো নিউট্রাল, গ্রাউন্ড হচ্ছে জাস্ট সেফ প্যাসেজের জন্য, মানে যাতে শক টক না খাস, এক্সট্রা চার্জ নিয়ে গিয়ে গ্রাউন্ডের মধ্যে ফেলে দেয়, যেটাকে বলে গ্রাউন্ডিং, প্রসেসটাকে বলা হয় গ্রাউন্ডিং। তো যে কোনো কম্পিউটার লাগাতে হলে আগে বলে যে গ্রাউন্ডিং করা আছে তো প্লাগটাতে, ঠিক আছে? তো বাই ডিফল্ট সার্কিট ওয়্যারিং কানেকশন করতে হলে গ্রাউন্ডিং করাটা তোর খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যদি ডিসি যদি আসতো, হ্যাঁ এসি না হয় না, আরে আগে তো তোর ডিসি ছিল, আগে তোর তো ডিসি ছিল, কিন্তু ডিসিতে বিভিন্ন রকমের অসুবিধা। একটা অসুবিধা হচ্ছে ডিসিতে প্রথমে তো বহু দূরে কারেন্ট ট্রান্সমিট করা যায় না, খুব অসুবিধা হয়। দ্বিতীয়ত তোর পাওয়ার লস প্রচুর হয়। তার থেকে এসিটা অনেক বেশি রিলায়েবল, অনেক বেশি তোর কমফোর্টেবল, অনেক কটা পয়েন্টস আছে আর কি। যখন অল্টারনেটিং কারেন্ট আস্তে আস্তে পড়বি, অল্টারনেটিং কারেন্ট কনসেপ্টটা কিন্তু টেসলার দেওয়া, নিকোলা টেসলা ইজ দ্য ফাদার অফ অল্টারনেটিং কারেন্ট। আজকে যদি নিকোলা টেসলা না থাকতো তাহলে আলভা এডিসনেরই রুল চলতো এখানে আর কি। থমাস আলভা এডিসন লোকটা ভালো ছিল না, ও নিজের ব্যবসার জন্য টেসলার সঙ্গে ধোঁকাবাজি করেছে, টেসলাকে এত আন্ডার এস্টিমেট করেছে। সবসময় এরকম হয়, বিশাল ভালো ভালো ট্যালেন্টরা মানে জেনারেলি তারা একদম পর্দার পেছনে চলে যায়।
তো যা তোরা দেখছিস সব একজনই সায়েন্টিস্ট, নিকোলা টেসলা, তার তৈরি করা। তোরা যদি চাস আমি একটা ডকুমেন্টারি দেব, সেটা দেখতে পারিস তোরা। তো ঠিক আছে, মানে টেসলার লাইফের ওপরে দেব। টেসলা অসাধারণ একটা জিনিয়াস লোক ছিল, মানে জিনিয়াস। তো যাকে এই অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ, নিউট্রাল। আমাদের জাস্ট এতটুকু নিয়েই আমরা জাস্ট চিন্তা করব যে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ব্যাস। ঠিক আছে? অফকোর্স এই যে সুইচ বোর্ড থেকে ফ্যানের মধ্যে না, না এরকম ব্যাপারটা না। আমি একটু পরে আসছি ব্যাপারটাতে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোদের দ্বারা। আমি এখন জাস্ট এতটুকু ডিসকাস করলাম যে কারেন্ট ফ্লোটা কেমন করে হয়, একটা কারেন্ট সার্কিটের দিয়ে ফ্লো হচ্ছে সেটা কেমন করে হয়, আর এই যে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দরকার, সেটার কিছু কিছু আমরা কনসেপ্ট জানলাম। তো বেসিক্যালি এইবার যদি আমি দুটোকে অ্যারেঞ্জ করি, যেমন তোর যদি ঘরের একটা তুই ডায়াগ্রাম বানাতে চাস, এটা তোর ট্যাঙ্কি থাকবে, মানে ওয়াটার পাইপলাইন সিস্টেম যদি তুই আঁকাতে চাস, তাহলে এরকম করে গেল, এটা তোর এটা একটা ট্যাপে চলে গেল, এটা একটা ট্যাপে চলে গেল, মানে এরকম একটা পাইপলাইন সিস্টেম হবে তোর। বুঝতে পারছিস ব্যাপারটা? যেখানে এই ট্যাঙ্কিটা হচ্ছে ড্রাইভিং সোর্স, ঠিক আছে? তোর একটা পাম্প আছে, একটা গ্রাউন্ড পাম্প আছে, একটা গ্রাউন্ড পাম্প কি করে, আবার এটাতে তোর জল পাম্প করে দেয় ধর এখানে, আর এটা ফ্লো হতে থাকে, তাই তো? এভাবেই তো হয়। এই সেম জিনিসটা অনেকটা ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে। তো যখন আমাকে পুরো কারেন্ট সুদ্ধা সবকিছু রিপ্রেজেন্ট করতে হয়, আমি একটা সার্কিট ব্যবহার করি। তো এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। প্রতিটা তুই দেখবি ইউনিটের এই ডিভাইসটা, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে। পোটেনশিয়াল ডিফারেন্স কে তৈরি করে? আমরা বলি সেল বা ব্যাটারি। সেল হচ্ছে যখন একটা ইউনিট থাকবে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করার, ব্যাটারি মানে অনেক কটা সেলকে আমি জুড়ে দিয়ে একটা ব্যাটারি বানাতে পারবো। বুঝতে পারছিস ব্যাপারটা? তো যখনই আমি পোটেনশিয়াল ডিফারেন্স লাগাই, আরো আমি কিছু কিছু এলিমেন্ট লাগাই, তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। ঠিক আছে? এটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, এইবার সবাই কিন্তু নিজের মতো করে সার্কিট বানাতে পারবি না, একটা প্রোটোকল মেনটেন করে চলতে হবে। সবাই যদি আলাদা আলাদা করে সার্কিট বানাস, তাহলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনটাতে কিন্তু খুব আমরা কিন্তু ফেসে যাবো আর কি। আমরা কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবো না, বোঝা গেছে? কারণ সবার আলাদা আলাদা ডেফিনিশন হবে। এর জন্য একটা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন বানানো হয়। যে কোনো সার্কিট ডায়াগ্রাম যদি তুই ড্র করিস, যে কোনো সার্কিট তুই রিপ্রেজেন্ট করিস, একটা স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম দেওয়া হয়, সেটাকে আমরা কি বলি না? সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রাম ড্র করার আগে কি কি আছে সার্কিট ডায়াগ্রামে, সেটা আমরা একটু জেনে নিই, কি কি কম্পোনেন্ট থাকতে পারে। প্রথম হচ্ছে ইলেকট্রিক সেল। সেল কি করে? পোটেনশিয়াল ডিফারেন্স দেয়, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে। কারেন্ট ফ্লো এর একটা রিজন হচ্ছে এটা। তো আমরা সেলটাকে এভাবে রিপ্রেজেন্ট করি। প্রতিটা সেলে দেখবি, ধর এরকম একটা ডিউরা সেল আছে তোর কাছে, এইটা দেখবি পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। বা একটা 9 ভোল্টের ব্যাটারি আছে, এটা দেখবি পজিটিভ টার্মিনাল, ছোটটা দেখবি নেগেটিভ টার্মিনাল। হয় না তোর? হয় না এরকম? হয়তো? তো সবসময় দুটো টার্মিনাল থাকে। হ্যাঁ, কিছু বলছিলিস? কিছু তোর পুচকি পুচকি সেল হয় ঘড়ির জন্য, সেগুলো দেখবি ওপরে পজিটিভ থাকে, নিচে নেগেটিভ থাকে। দেখেছিস? ট্যাবলেটের ছোট ছোট ট্যাবলেটের মতো। হ্যাঁ স্যার, হ্যাঁ দেখেছি। হ্যাঁ, তো একটা টার্মিনাল হয় পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, এটাকে বলা হয় ইলেকট্রিক সেল। আরেক ধরনের রিপ্রেজেন্টেশন কি? ব্যাটারি। ব্যাটারি মানে কম্বিনেশন অফ সেলস, মানে বিভিন্ন সেল তোর একটার পেছনে একটা রাখা, যেমন টর্চ লাইটে যেমন রাখা থাকে, তিনটা পেছন দিয়ে রাখলি টর্চ লাইটে, ঠিক আছে? এইটা একটা, এর পেছনে একটা, এর পেছনে একটা। তো টোটালটা এটা প্লাস হচ্ছে, এটা টোটালটা নেগেটিভ হচ্ছে। বুঝতে পারছিস? এটা একটা তোর কম্বিনেশন হিসাবে কাজ করছে, এটা একটা ইউনিট হিসাবে কাজ করছে।
এটা কেউ এরকম করেও লেখে, সেম ব্যাপার। ঠিক আছে, তো এইটা এই ব্যাটারি ছাড়া একটা সার্কিট দিয়ে কখনো কারেন্ট ফ্লো করতে পারবে না, প্রপাগেট করতে পারবে না, ব্যাটারি বা সেল ছাড়া। নেক্সট এলিমেন্ট কি আসছে এবার বল। এইবার এখন আমি সার্কিটটাকে রাখলাম, এখন খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট কি, সার্কিটটাকে অন অফ যাতে করা যায়, এমন না যে ফালতু কারেন্ট ফ্লো করে যাচ্ছে। কারেন্টটাকে রেগুলেট করার জন্য আমি সুইচ ব্যবহার করি। তো সুইচের তোর দু রকমের রিপ্রেজেন্টেশন আছে। দেখ, সুইচ তোর দুই ভাবে থাকতে পারে, একটা ওপেন সুইচ, একটা ক্লোজ সুইচ। ক্লোজড মানে কি, যখন সুইচটা বন্ধ, মানে কারেন্ট যখন ফ্লো করছে। আর ওপেন সুইচ মানে সুইচটা যখন খোলা, কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, তো ওপেন সুইচ মানে আমরা এই রকম ভাবে রিপ্রেজেন্ট করি, ক্লোজড মানে এখানে একটা আমরা ডট দিই, বা ওপেন সুইচ আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করি, এই খোলা আছে। আর ক্লোজ সুইচ আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, লেগে আছে দুটো। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার আমাদের হতেই পারে মাঝে মধ্যে, সাপোজ আমরা একটা সার্কিট বানালাম, আমাদের একটা তার জুড়ে অন্য কিছু অ্যাড করতে হলো, এরকম হতেই পারে। জুড়তে হলো দুটো তারকে ধর সোল্ডারিং করতে হলো, আমাদের একদম লাগিয়ে দিতে হলো। তখন আমরা কি করব, একটা ওয়্যার জয়েন্ট ইউজ করব। ওয়্যার জয়েন্ট কি জিনিস, দুটো তারের একদম, মানে আমি এটা মিন করছি যে সার্কিটটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে এখানে, বোঝা যাচ্ছে? এটাকে বলে ওয়্যার জয়েন্ট, আর কিছু না। ধর তোর এরকম একটা ডিভাইস আছে, ধর তোর এখানে একটা বাল্ব আছে, আমি আরেকটা বাল্বের সাথে লাগাতে চাই এরকম করে, তো এটা হয়ে গেল একটা ওয়্যার জয়েন্ট। এগুলাকে বলে ওয়্যার জয়েন্ট, বুঝতে পারছিস? আচ্ছা, নেক্সট আরেকটা হয় ওয়্যার যখন জয়েন না করে ক্রস করছে, ওয়্যার জয়েনিং উইদাউট ক্রসিং। হাই, ওয়্যার ক্রসিং উইদাউট জয়েনিং, ক্রসিং উইদাউট জয়েনিং তার মানে কি, জাস্ট একটার উপর দিয়ে একটা চলে যাচ্ছে, তখন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। বোঝা গেছে ব্যাপারটা? এগুলো একদম মানে স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন তোর। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়্যারের সঙ্গে একটা টাচই করছে না, এটা একদম উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম ইজি, কিছুই নাই এটাতে। আচ্ছা, এইবার আমরা আসছি কিছু এলিমেন্টে। প্রথমটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব। বাল্ব এক্সটেন্সিভলি ইউজ করা যায় একটা সার্কিটে, বাল্বকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তারপর একটা ভীষণ ইম্পর্টেন্ট এলিমেন্ট হয় যেটাকে বলা হয় রেজিস্টার। রেজিস্টার কি করে, রেজিস্টার সার্কিটে ধাক্কা মানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। এটার আমি একটা ইম্পর্টেন্স বলার চেষ্টা করছি। সাপোজ তুই বরফের উপরে একটা গাড়িকে নিয়ে গেলি, তোর গাড়িটা চলবে বরফের উপরে? চলবে না, চলবেই না, পিছলে যাবে, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। টম এন্ড জেরিতে অনেক দেখে এসেছিস। কিন্তু তুই এই রাস্তায় চালাতে পারছিস কেন? কারণ এই রাস্তায় ফ্রিকশন আছে, বুঝতে পারছিস? তো রাস্তায় যেমন চলার জন্য ফ্রিকশনটা খুব জরুরি, ঠিক ওরকম একটা সার্কিটেও মাঝে মধ্যে আমাদের একটা রেজিস্ট্যান্স রাখা খুব দরকার পড়ে, যে আমাদের কারেন্টটাকে বাড়ানো কমানোর জন্য, বুঝতে পেরেছিস? যেমন তোর না হবে না, আরে বাবা তুই পয়েন্টটা কেন ধরতে চাচ্ছিস না? তুই কেন কম্পিটিশন করতে চাচ্ছিস আমার সাথে? এখন আমি চালাই ছাড়বো বরফের মধ্যে, সেটা আমার পয়েন্ট না, সেটা তো আমিও পারবো, সেটা পয়েন্ট না। পয়েন্টটা হচ্ছে এটা বোঝা যে একটা ইলেকট্রিক কারেন্টের সার্কিটেও আমার রেজিস্ট্যান্সের একটা এলিমেন্ট লাগে, আমার একটা রেজিস্টার লাগে। আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছি, 1 মিনিট দাঁড়া। আচ্ছা, তো সব থেকে আগে আমি যে বলছিলাম সেল, তোরা নিশ্চয়ই দেখেছিস 9 ভোল্ট ব্যাটারি, নিশ্চয়ই তোরা অনেক দেখেছিস। এই জাস্ট একটা দেখ,
এগুলোকে বলে হচ্ছে তোর সেল। এ দেখ, দেখতে পাচ্ছিস এর একটা 9 ভোল্টের একটা সেল। এখানে দেখ একটা বড় একটা তোর এই তোর এটা একটু বড় একটা এন্ডিং, এটা একটা তোর তোর হালকা একটা এন্ডিং। তো এখানে দেখবি এই যে বড়টাতে লেখা আছে মাইনাস। এখানে যদি ভালো করে দেখতে পাচ্ছিস কিনা আমি জানি না, এখানে মাইনাস লেখা আছে এখানে, আর এখানে প্লাস লেখা আছে। দেখ এটা হচ্ছে তোর দুটো টার্মিনাল, বোঝা গেছে ব্যাপারটা? এটা তো দুটো টার্মিনাল মাত্র। এটা হলো গিয়ে হচ্ছে তোর সেল। প্রতিটা সেলের পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকবেই। যদি ডিফারেন্সই না থাকে তাহলে কারেন্টটা ফ্লো হবে কিসের জন্য? ইট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট মেক্স দ্য ফ্লো অফ কারেন্ট। আচ্ছা, এইবার তারপরে হচ্ছে বাল্ব। এ দেখ, এটা একটা বাল্ব, দেখতে পাচ্ছিস? আচ্ছা আচ্ছা, এই বাল্বটাকে জ্বালানোর চেষ্টা করবো, দাঁড়া। মানে তার লাগবে এমনি, বাট তার ছাড়া। ইউটিউবে যারা দেখবে বলবে কি অদ্ভুত টিচার, বাল্ব জ্বালানোর জন্য খাটনি করতেছে এত। দেখছিস হ্যাঁ স্যার। দেখছিস আমি এমনি এমনি বাল্ব জ্বালাচ্ছি, দেখ কিছু ছাড়া আমি বাল্ব জ্বালাচ্ছি, দেখ ম্যাজিশিয়ান দেখছিস? কি করে বললে? আরে গাধা, এই দেখ হাতে ব্যাটারি আছে, সেল আছে। তো যাকে বলে কি করে বাল্ব জ্বালালা? তুই একটু মাথার বাল্বটা জ্বালা। আরে বাবা, বাল্বের এখানেও তোর তো দুটো টার্মিনাল থাকে কি না, সেটাকে আমি জাস্ট ব্যাটারির সঙ্গে লাগানোর চেষ্টা করলাম, আর কিছু না। নাথিং অফ এ রকেট সায়েন্স, বিশাল রকেট সায়েন্স কিছু না। আচ্ছা, তারপরে যেটা আমি বলছিলাম রেজিস্টার। তো রেজিস্টার কি করে রিপ্রেজেন্ট করা যায়? এইভাবে রিপ্রেজেন্ট করে, দেখ এরকম দাঁতের মতো দিয়েছে, মানে এটা একটা বাধা হিসাবে এটা রিপ্রেজেন্ট করতে চায়। তো রেজিস্টার মানে পথে বাধা, যাতে আমি কারেন্টটাকে একটা সার্কুলে রেগুলেট করতে পারি, তো একটা সার্কিটে রেগুলেট করতে পারি। কারেন্ট যদি আমি না রেগুলেট করতে পারি তাহলে অনেক ঝামেলা হতে পারে তোর মাঝ রাস্তায়। এর জন্য এই যে দেখ, এটা যেমন আমার কাছে লেখা আছে 220 ওহমের রেজিস্টার। তো একটা রেজিস্টার কেমন দেখতে হয় আমি একটু খুলে দেখাচ্ছি তোদেরকে। এগুলো আমরা প্রচুর এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে ব্যবহার করতে পারবো। খালি তোরা লকডাউনটা ছাড়ার পর চলে আয় আমার কাছে। হ্যাঁ, তো দেখ রেজিস্টার গুলো এইরকম দেখতে হয়। এ দেখ, দেখতে পাচ্ছিস কেউ? এইরকম হয় রেজিস্টার গুলা, ঠিক আছে? এখানে দেখ অনেক কটা স্ট্রাইপ করা আছে, লাল লাল কালো কালো, জানি না দেখতে পাচ্ছিস কিনা, ঠিক আছে? লাল লাল কালো কালো যে ইয়েগুলো আছে, এগুলো হচ্ছে তোর, তুই এগুলো দিয়ে এটা হচ্ছে একটা কালার কোড, যেটাতে তুই মাপতে পারবি যে রেজিস্টার কত, মানে কত ভ্যালু রেজিস্টারটার, বুঝতে পারছিস? তো এগুলো তোর মজার মজার জিনিস আছে, অনেক কিছু করা যায় আর কি। আচ্ছা, তো রেজিস্টার তোরা দেখলি। আচ্ছা, এটা তোর বিভিন্ন রকমের রেজিস্টার। আমি একটা 220 ওহমের বার করেছিলাম, অনেক রকমের আছে, 100 কিলো ওহম আছে, অনেক রকমের আছে। আচ্ছা, এইবার ধর আমি একটা সার্কিটে একটা রেজিস্ট্যান্স, একটা আমি রেজিস্টার লাগিয়ে দিলাম, তাহলে এটা একটাই রেজিস্ট্যান্সের ভ্যালু দেবে, তাই তো? কিন্তু সাপোজ আমার কোনো সময় আমাকে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করতে হচ্ছে। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স মানে আমাকে তো রেজিস্ট্যান্সটা বাড়াতে কমাতে হচ্ছে, আমাকে ধর কারেন্ট ফ্লোটা বাড়াতে কমাতে হচ্ছে। কখন হয় সেটা? সাপোজ দেখেছিস এরকম একটা লাইট তুই এরকম করে দিলি, ব্রাইটনেসটা বাড়ছে কমছে এরকম হচ্ছে, দেখেছিস? রেগুলেটর দিয়ে ব্রাইটনেস বাড়ানো যায় কমানো যায়। হ্যাঁ স্যার দেখেছি দোকানে সে টেস্ট করার সময়। বা তোরা ফ্যানের দেখেছিস, ফ্যানের রেগুলেটর বাড়ানো কমানো। তো ওটাতে কি হয়? ওটাতে যখন তুই রেগুলেটরটা বাড়াস, রেজিস্ট্যান্সটা তোর কমে যায়, যাতে কারেন্ট বেশি ফ্লো হয়। কারেন্ট বেশি তোর ফ্লো হলে ফ্যানটা বেশি জোরে ঘুরবে, আর রেগুলেটরটা কমিয়ে দিলে কি হয়? রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায়। তো আমাকে যদি একটাই সার্কিটে অনেক রকমের রেজিস্ট্যান্স, মানে
একটা রেঞ্জের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয়, তখন কিন্তু আমি একটা রেজিস্টার দিয়ে কাজ চালাতে পারবো না, তখন আমাকে ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করতে হয়, এটাকে বলা হয় রিওস্ট্যাট। এটা কি করে রিপ্রেজেন্ট করে, এরকম রেজিস্টার দিল একটা, এরকম দিয়ে দিল, মানে এটা ভ্যালুটা ভ্যারি করছে। বা এটার আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, এরকম করে এই ওপরে একটা এরকম অ্যারো দিয়ে দিল, বুঝতে পারছিস? এটা একটা রিওস্ট্যাটকে রিপ্রেজেন্ট করে। রিওস্ট্যাট কেমন দেখতে হয় আমি জানি না তোরা ফিজিক্স ল্যাবে দেখেছিস কিনা। ঢুকি তো নাই ফিজিক্স ল্যাবে, আবার কি দেখবো? জোর করে ঢুকবি, পয়সা টয়সা দিস তোরা ল্যাবরেটরির জন্য। এই দেখ, এইটা হচ্ছে একটা রিওস্ট্যাট। কোনোদিন যদি ফিজিক্স কোনোদিন যদি ফিজিক্স ল্যাবে ঢুকিস, বুঝতে পারি না, এটা একটু মুশকিল। আচ্ছা ঠিক আছে, আমার ফিজিক্স ল্যাবে ঢুকবি তোরা, তো এইরকম একটা তোরা ইনস্ট্রুমেন্ট দেখবি, এটাকে বলে রিওস্ট্যাট। এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে টানা হ্যাচড়া করে তো রেজিস্ট্যান্সটা বাড়ানো বা কমানো যায়। কি করে হয় আমরা বিস্তারিতভাবে পড়বো পরে, বাট এখন এটুকু জেনে রাখ, এটা দিয়ে রেজিস্ট্যান্সটা বেড়ে যায় কমে যায়, এরকম করা যায়, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? ইনফ্যাক্ট আমরা চাইলে আমরা নিজেরা রিওস্ট্যাট বানাতে পারি, বুঝতে পারছিস? রিওস্ট্যাট বিশাল কিছু কমপ্লিকেটেড কিছু না, আমরা নিজেরা বানাতে পারি। কিন্তু আমরা রেজিস্ট্যান্স বানাতে পারবো কি? মেবি নট, মেবি এরকম মানে রেজিস্টার বানাতে পারবো না এরকম। যাকে তো এটা হলো গিয়ে তো রিওস্ট্যাট, যেটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এইবার মাঝে মধ্যে যে কারেন্ট ফ্লো করছে, আমাকে মাঝে মধ্যে মাপতে হয় যে কারেন্ট কত কারেন্ট ফ্লো করছে। আমি একটা ডিভাইস দিয়ে কারেন্টটাকে মাপি বা কারেন্টের ফ্লোটাকে মাপি, সেটাকে বলা হয় হচ্ছে অ্যামমিটার। দেখ অ্যাম্পিয়ার থেকে অ্যামমিটার আসছে, অ্যামমিটারকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় এ দিয়ে। আরেকটা ডিভাইস আছে যেটার নাম, এটা কি সে ডিভাইসটা? হ্যাঁ এটা ডিভাইসটা ভোল্ট মিটার, এটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দেখ অ্যামমিটার ভোল্ট মিটার কেমন হয় একবার দেখে নে, আজকাল তো সব ডিজিটাল পাওয়া যায়, বাট স্টিল অ্যামমিটার দেখ এরকম তোর দেখতে হয় এরকম, ঠিক আছে? যখনই তুই একটা সার্কিটকে কানেক্ট করবি, দেখ লাল আর কালো আছে, পজিটিভ নেগেটিভ এন্ড আছে, একটা সার্কিটকে যখনই কানেক্ট করবি তখন তোর এইখানে রিডিংটা দেখাবে যে কত অ্যাম্পিয়ার। এটা তোর বহু পুরানো দিনের এরকম সিস্টেম ছিল, এখনো আমাদের ইলেকট্রিক্যাল ল্যাবে আছে, বাট এখন আমাদের কাছে মডার্ন চলে এসেছে, ডিজিটালি সব মেজার করে দেয়। আমরা এটা একটা কিনবো, এই যে এই জিনিসটা আমরা একটা কিনবো, বুঝলি? এটাকে বলে মাল্টিমিটার, এটা দিয়ে ভোল্টেজ কারেন্ট সব মেজার করা যায় একবারে, ঠিক আছে? এটার দাম কত? চল দেখে নি এটা, ডিজিটাল মাল্টিমিটার। আমার কাছে 600 টাকার মধ্যে, 600 আর 800 টাকার মধ্যে পেয়ে যাবি। দেখা স্যার আমার কাছে আছে একটা, দেখাবো? দেখা মানে আমার ছবি এই তো সৌরদ্বীপের কাছে আছে, নিয়ে চলে আসবি তো একটা। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, নিয়ে আসবো। হুম। স্যার মানে আমার না স্যার, এটা বাবার কাজের আর কি। আচ্ছা, তো বেসিক্যালি এটা দিয়ে কি হয়, আমরা ভোল্টেজ কারেন্ট দুটোই মেজার করতে পারি। আচ্ছা আরেকটা জিনিস তোদেরকে আমি জাস্ট ফর ইনফরমেশন বলে দিই, এটা তোদের এখন স্কোপে নেই, ঠিক আছে? আর এটা কাজ করার জন্য অল্টারনেটিং কারেন্ট লাগে, এটা বলা হয় ক্যাপাসিটর। নাম হয়তো অনেকবার শুনছিস। হ্যাঁ স্যার, কারেক্ট, ফ্যানে লাগায় ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের কাজ হচ্ছে বেসিক্যালি চার্জকে স্টোর করা, চার্জকে একটা ইন্টারভ্যাল অবধি স্টোর করে রাখা হচ্ছে ক্যাপাসিটরের কাজ। তো ক্যাপাসিটর এরকম তোর দেখতে হয়, এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, ঠিক আছে? এটা জাস্ট ফর ইনফরমেশন আমি বলে রাখলাম, আমার মনে হলো যে একটু বলে দিই বাচ্চাগুলোকে। তো এই হচ্ছে আমাদের কিছু ইলেকট্রিক কম্পোনেন্টস, আর কি করে রিপ্রেজেন্ট করতে হয় এগুলোকে সার্কিট ডায়াগ্রাম বানানোর আগে। ক্লিয়ার? সবার কাছে এই পার্টটা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এইবার ঠিক যেমন নিউটনিয়ান মেকানিক্সে আছে আমাদের,
নিউটনিয়ান মেকানিক্সে আমরা সেকেন্ড ল ডিরাইভ করেছিলাম নিউটনের। কারণ মনে আছে নিউটনের সেকেন্ড ল কি? The momentum is directly proportional to force and take the rate of change of momentum is directly proportional to force and take the direction in which the force. Good. Rate of change of momentum is directly proportional to the force applied. তো নিউটনের সেকেন্ড ল কিন্তু ভীষণ ফান্ডামেন্টাল আর ভীষণ নেসেসারি। ঠিক ওরকম আমরা একটা ল এখানেও পড়বো ইলেকট্রিসিটিতেও, সেটা অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্যাট। এটাকে বলা হয় ওহমস ল। ঠিক আছে, ওহমস ল কি বলে? ওহমস ল বলে যে তোর কাছে যে কারেন্ট আছে না, তোর যে কারেন্ট ফ্লো করছে একটা সার্কিট দিয়ে, সাপোজ তোর কাছে একটা সেল আছে আর একটা রেজিস্ট্যান্স আছে। সাপোজ তোর কাছে একটা সেল আছে আর একটা রেজিস্ট্যান্স আছে, কারেন্ট এভাবে ফ্লো করছে। তো এই যে কারেন্টটা, এটা কিন্তু ভোল্টেজের প্রপোর্শনাল হয়। যদি সার্কিটটাকে যদি আমি আনচেঞ্জ রাখি, আমি সাপোজ এই ভোল্টেজটা ডবল করে দিলাম, তাহলে কারেন্টটাও কিন্তু ডবল হয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? ঠিক আছে, ডিরেক্টলি কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। আমি ভোল্টেজ যত বেশি অ্যাপ্লাই করি ঠিক সেই রেটে কারেন্ট বাড়ে। এটার একটা গ্রাফও আছে, এই গ্রাফটাও আমরা এক্সপেরিমেন্টালি বানাতে পারি ভাই। এখানে এত কিছু এক্সপেরিমেন্ট করার আছে। এরকম হয় যখন ভোল্টেজ জিরো থাকবে তখন তোর কারেন্টও জিরো থাকবে। এটা আই ভার্সেস ভি গ্রাফ যদি আমি বলি, তো তোর এরকম হয় প্রপোর্শনালিটিটা। ঠিক আছে, মানে ধর আমি 3 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি, আমি 5 ভোল্ট পাচ্ছি। আমি যদি 6 অ্যাম্পিয়ার কারেন্ট দিই আমি 10 ভোল্ট পাবো। প্রপোর্শনালিটির মানেই হচ্ছে এটা। তো I is proportional to V. বল রিচিক। Sir, V proportional to I only. তো অনেক জায়গায় দেখবি যে লেখা আছে V is proportional to I, বেশ কিছু জায়গায় দেখবি। কিন্তু আমরা কি পড়ছি, আমরা এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে একদম ওই জর্জ সাইমন ওহম, ওই মানুষটা এক্স্যাক্ট কি স্টেটমেন্ট দিয়েছিল। ও কিন্তু কারেন্ট বাড়ায়নি তারপরে দেখেছে যে ভোল্টেজ বাড়ছে, না, ও ভোল্টেজ বাড়িয়েছে, অ্যাজ এ রেজাল্ট দেখেছে যে কারেন্ট বাড়ছে সার্কিটটার মধ্যে। বুঝতে পারছিস তফাৎটা? বুঝতে পারছিস? V is proportional to I মানে তুই বলছিস তুই কারেন্ট যত বাড়াচ্ছিস ভোল্টেজ তত বাড়ছে। দেখ, এটা যদিও ঠিক, কিন্তু এটা কিন্তু অ্যাকিউরেট না। কারণ তুই কিন্তু ভোল্টেজ বাড়ালেই কারেন্ট অ্যাজ এন এফেক্ট দেখতে পারবি, নট আদারওয়াইজ। কারেন্টকে তুই ইচ্ছা করলে বাড়াতে পারবি না, তোর ভোল্টেজ বাড়াতে লাগবে যে সার্কিটটা যদি একদম সেম থাকে। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? তো V is proportional to I, এটা এমন না যে ইনভ্যালিড, ইটস ভ্যালিড, বাট ইটস কাইন্ড অফ মিসলিডিং। এইটা দেখবি এনসিইআরটি তে একদম এই জিনিসটা দেওয়া আছে। যত হায়ার স্টাডিজে যা, এই স্টেটমেন্টটা তোর দেওয়া আছে। এইটা কিন্তু আসলে ওহমস ল। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, তুই কিন্তু ইচ্ছা করলে ট্যাপের ফ্লো একটার থেকে বেশি বাড়াতে পারবি না। ট্যাঙ্কিতে সাপোজ জলই নেই, তুই কিন্তু ট্যাপের ফ্লো ইচ্ছা করলেও বাড়াতে পারবি না, কিন্তু জল যত ভরবি তত তুই ট্যাপের ফ্লো বাড়াতে পারবি। বুঝতে পারছিস তো? ওটাই তো আমি এক্সপ্লেন করছি যে V proportional to I কেন অ্যাকিউরেট না। এমন না যে ভুল, আমি বলছি I is proportional to V is more appropriate. V is proportional to I মানে আমি ভোল্টেজটাকে অ্যাজ এ কজ বলছি কারেন্টের। নো, ভোল্টেজ ইজ নট এ কজ ফর কারেন্ট, কারেন্ট ইজ দ্য কজ অফ ভোল্টেজ। বোঝা গেছে? কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ। আমি ভোল্টেজ যত বাড়াবো তত আমি কারেন্টকে বাড়তে দেখবো, কারেন্ট আমি ইচ্ছা করলে বাড়াতে পারবো না। বোঝা গেছে ব্যাপারটা? এগুলো তোর একদম খুব ফান্ডামেন্টাল জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। এগুলো
তোর অনেকজনকে আমি দেখেছি ওভারলুক করে যায়, বাট আমি চাইছি আমি যেভাবে শিখেছি একদম আমি যতখানি ইনডেপথ যেতে পেরেছি, আমি চাই তোরাও যাতে অত দূর টাচ কর। ভি ইজ প্রপোর্শনাল টু আই লিখলে ম্যাথমেটিক্যালি ঘন্টা কোনো তফাৎ পড়বে না, কিন্তু যদি তুই অ্যানালাইটিক্যালি দেখিস কনসেপচুয়ালি মিনিংটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ইয়ে আছে, তফাৎ আছে। বুঝতে পারছিস ব্যাপারটা? আবারও বলছি, এখানে I is proportional to V মানে কারেন্টটা হচ্ছে ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট, আর ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু I মানে আমি বলছি যে ভোল্টেজটা কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট, এরকম বলছি, বাট দিস ইজ নট অ্যাকিউরেট। হ্যাঁ, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, তার মানে কারেন্ট বাড়ছে দেখে তুই বলতে পারবি যে ভোল্টেজ বাড়ছে, বাট কারেন্ট ইজ দ্য এফেক্ট অফ ভোল্টেজ, নট আদারওয়াইজ। বোঝা গেছে? একটু নতুন নতুন জিনিস আমি যা যা বলবো হজম করা শেখ, তোদেরই ভালো হবে। তো এইটাকে যদি আমি প্রপোর্শনালিটিটাকে আমি সরিয়ে দিই, তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসে যেটাকে আমি বলি, মানে নিচে একটা কনস্ট্যান্ট চলে আসে যেটাকে আমি বলি রেজিস্ট্যান্স। এই যে প্রপার্টিটা, এটাকেই বলা হয় রেজিস্ট্যান্স। তো এখান থেকে আমার একটা ফর্মুলা আসে V is equal to IR। এটা হচ্ছে ওহমস ল এর ইমপ্লিকেশন। ঠিক আছে, চিল্লাও না মা প্লিজ। আচ্ছা, তাহলে এখান থেকে না আমাদের একটা নতুন কোয়ান্টিটি উঠে আসছে যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। আচ্ছা, এই রেজিস্ট্যান্স এই কথাটাই কেন আসলো? সৌরদীপের কোয়েশ্চেন, এটা রেজিস্টারই কেন আসলো, আর অন্য কিছু কেন আসলো না? কারণ ভেবে দেখ সৌরদীপ, যে সাপোজ আমি একটা সার্কিটে কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, মানে ফ্লোটাকে কনস্ট্যান্ট রাখতে চাই একটা সার্কিটে, কিন্তু আমি যদি ভোল্টেজটা বাড়াই, ভোল্টেজটা বাড়ানোর পরেও যদি আমি কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফ্লোটার অপোজিং কিছু একটা এফেক্ট তৈরি করতে হবে না, যাতে ফ্লোটা সেম থাকে। কারণ আদারওয়াইজ তো তোর ভোল্টেজটা বাড়ালে ফ্লোটা বাড়বে, কিন্তু আমি এফেক্টটাকে সেম রাখতে চাই, তাহলে আমাকে রেজিস্ট্যান্সটাও বাড়াতে হবে। এখান থেকে আসে রেজিস্ট্যান্স প্রপার্টিটা। ঠিক আছে, মানে কারেন্ট একটা স্পেসিফিক ভাবে ফ্লো করে, দিস ইজ বিকজ অফ রেজিস্ট্যান্স। তুই রেজিস্ট্যান্সের ভ্যালু যত বাড়াবি, একদম কমন সেন্স দিয়ে দেখ, রেজিস্ট্যান্সের ভ্যালু যত বাড়াবি ফ্লোটা তত কমবে, কারেন্ট তত কমবে, যদি ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখা হয়। বুঝতে পারছিস? আর সেটাই তো এটা বলে, ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু V বাই I। ভোল্টেজ যদি তোর কনস্ট্যান্ট থাকে তাহলে R ইজ প্রপোর্শনাল টু 1 বাই I। কারেন্ট যত বাড়াবি রেজিস্ট্যান্স তত কমবে, আর কারেন্ট যত কমাবি রেজিস্ট্যান্স তত বাড়বে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা। এই যে তোর এইখান থেকে হ্যাঁ না, রেজিস্ট্যান্স যদি তুই বাড়াস তাহলে তোর কারেন্ট কমবে। ইয়েস ইয়েস ইয়েস, এই টার্মগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারেন্ট কিন্তু একটা এফেক্ট মাত্র, রেজিস্ট্যান্স, পোটেনশিয়াল ডিফারেন্স এগুলো সব এলিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এটুকু সবার ক্লিয়ার? এবার রেজিস্ট্যান্স, এখানে আমি একটা নতুন টার্ম ডিফাইন করলাম, এটা একটা ইউনিটও লাগবে। রেজিস্ট্যান্স নিয়ে এক্সটেন্সিভলি কাজ করেছিলেন এই সায়েন্টিস্টটা, জর্জ সাইমন ওহম। এর জন্য তার রেসপেক্টে রেজিস্ট্যান্সের ইউনিটটাকে ওহম রাখা হয়েছে, এটাকে এভাবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ইন্ডিয়ান সায়েন্টিস্ট এরকম ইনভেনশন করে না। ইন্ডিয়ান যখন এরকম হচ্ছিল, যখন বিদেশে এরকম রেনেসা রিফরমেশনের একটা পিরিয়ড চলছিল, তখন তো ইন্ডিয়া অকুপেশনের আন্ডারে ছিল রে, মুসলিম অকুপেশন, পর্তুগিজ তোর অকুপেশন, ইংরেজদের অকুপেশন। ইন্ডিয়াকে তো পুরো আইসোলেটেড রাখা হয়েছিল, ইন্ডিয়া থেকে খালি লোটা চোষা হয়েছে। আজকে পুরো ইউনাইটেড কিংডম বসে আছে, ইংল্যান্ড বসে আছে, বড় বড় পয়সাওয়ালা বিশাল ঘ্যাম মাচ্ছা, কিছুই ছিল না তোরা। তো সেরকম একটা অবস্থাতে ইন্ডিয়া থেকে কিছু এক্সপেক্ট করতে পারিস না। তাও এখান থেকে অনেক বড় বড় সায়েন্টিস্ট বেরিয়েছে, কিন্তু
সায়েন্টিস্টদের কি বলতো ক্রেডিবিলিটি দেওয়া হয় না ইন্ডিয়াতে, এটা একটা খুবই বড় ড্রব্যাক। ইন্ডিয়া থেকে সব চুরি করে নিবে, সব লুটপাট করে নিবে, কিন্তু ইন্ডিয়াকে সেই নেসেসারি ক্রেডিবিলিটিটা দিবে না। সত্যেন্দ্রনাথ বোসের মতো একজন সায়েন্টিস্টকে ওকে ঢাকা তখন ঢাকা ইন্ডিয়ারই পার্ট ছিল, মানে তখনকার সময় পার্টিশনের আগে না, বাংলাদেশ ছিল না, এখন তো বাংলাদেশ, তখন ঢাকা তোর ইন্ডিয়ার পার্ট ছিল। তো তখন ঢাকা ইউনিভার্সিটিতে সত্যেন্দ্রনাথ বোসকে অ্যাজ এ প্রফেসর রাখবেই না, এরকম একটা ট্যালেন্টেড লোক। একমাত্র যখন আইনস্টাইন যখন ও রেকগনিশন পেল যে এইরকম একটা মারাত্মক ট্যালেন্ট আইনস্টাইনের সঙ্গে নিয়ে পুরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তৈরি করেছে, পুরো ইউনিভার্সের আধা পার্টিকেল বোজন সত্যেন্দ্রনাথ বোসের নামে, হিগস বোজন এক ধরনের মানে বোজন, সেটা সত্যেন্দ্রনাথ বোসের নামে। এরকম একটা ট্যালেন্ট আর এভাবে তো আটকে রাখা হয়েছিল। আইনস্টাইন ঢাকা ইউনিভার্সিটিতে রিকোয়েস্ট করে একে প্রফেসর রাখেন, তারপরে সত্যেন্দ্রনাথ বোসকে অ্যাজ এ প্রফেসর রাখা হয়, জানিস সেটা? তো আমাদের সবসময় না ইন্ডিয়ানদের সাথে একটা এক্সটেন্সিভ ডিসক্রিমিনেশন করা হয়েছে অন দ্য ফিল্ড অফ সায়েন্স বল বা নলেজ বল বা এডুকেশন বল, কিন্তু ঘুরে ফিরে দেখ ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দি মোস্ট এডুকেটেড কান্ট্রিজ ইন দ্য হোল প্ল্যানেট। যখন বাইরে বিদেশে এডুকেশনের কোনো কনসেপ্ট ছিল না, তখন ইন্ডিয়াতে ইউনিভার্সিটিস ছিল, বড় বড় ইউনিভার্সিটিস ছিল, নালন্দা, তাক্ষশিলা, পরে আই গেস ওখলা, মানে প্রচুর এরকম ইউনিভার্সিটিস ছিল যেখানে দেশ বিদেশ থেকে পড়তে আসতো। চাণক্য নালন্দা ইউনিভার্সিটি ছিল আই গেস, বুঝতে পারছিস? তো কিছু করার নেই, তাই এখন আমরা মোটামুটি পার এসে গেছি, আমাদেরকে একদম পুরো নিচে নামিয়ে একদম ছাই বানিয়ে দিয়েছিল ব্রিটিশাররা, তারপর আমরা এই জায়গায় উঠে দাঁড়িয়েছি, কাজ করতে থাকতে হবে আমাদের। বল। ওটা হচ্ছে একটা পিরিয়ড যখন না ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা খুব এক্সটেন্সিভলি হয়। তুই লক্ষ্য করবি অনেক জনের মুখে শুনবি এই তো 5-6 জেনারেশন আগে সব কিচ্ছু ছিল না, এসব কিচ্ছু ছিল না, হঠাৎ করে এত টেকনোলজি, এত কিছু হঠাৎ করে ফুটে আসে না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, এগ্রিকালচারাল রেভলিউশন হয়, সায়েন্টিফিক রেভলিউশন হয়, তো এগুলো সবকটা একটা ফিক্সড পিরিয়ডে হয়েছিল, মানে যখন পুরো রিফরমেশন হচ্ছিল পুরো পৃথিবীর, মানে সিভিলাইজেশন ওরিয়েন্টেশনটা। বানি স্যার এটা খুব ভালো বলতে পারতেন, রেনেসাঁ রিফরমেশন। তোরা তো তখন শুনিস নাই, আমি নিজেও কোথায় শুনছি, যাকে স্যার না আমাদের বলছে কিন্তু শুনি। হ্যাঁ ওই তো বেসিক্যালি রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। তো সাপোজ একটা আমি 9 ভোল্টের ব্যাটারি নিচ্ছি, আর আমি একটা রেজিস্ট্যান্স নিচ্ছি সাপোজ 3 ওহমের, তাহলে কারেন্ট বলতে পারবি সার্কিটটা দিয়ে কত ফ্লো হবে? 3 কি? 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই টাইপের যে কোনো প্রবলেম দিলে করতে পারবি। ওহমস ল তাহলে কি বলে? ওহমস ল তোর একটা রিলেশনশিপ ড্র করে কার মধ্যে না, তোর কারেন্ট আর ভোল্টেজের মধ্যে। একটা সার্কিটে যা ভোল্টেজ হবে, একটা সার্কিটে যা ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, তার রেসপেক্টে কারেন্ট যেভাবে চেঞ্জ হবে একটা সার্কিটে, সেটা রিলেশনশিপটা ওহমস ল দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? লয়ের স্টেটমেন্টটা ক্লিয়ার? আচ্ছা, আজকে এত দূর অবধি রাখি, এর পরের দিন আমরা এটাকে আগে নিয়ে যাব, আস্তে আস্তে ভেতরে বসা। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু অবধি রাখছি।